সাউন্ড পাচ্ছি কিনা? এখন ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আরেকটা শনিবার এবং আরেকটা শনিবারের আরেকটা সন্ধ্যা নষ্ট করতে আমি শুভ ভাই আপনাদের কাছে চলে আসলাম। আপনাদের জীবন থেকে মূল্যবান ১.৫ থেকে ২ ঘন্টা কেড়ে নিব এবং তরঙ্গ নামক একটা অধ্যায়ের অনেকগুলো কঠিন, কঠিন জিনিস নিয়ে আপনাদের উপর অত্যাচার চালাবো। তো এই অত্যাচার সহ্য করার স্কিড নামক টর্চার সেলে আপনাদেরকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে তরঙ্গ অধ্যায়ের উপর ৪ নাম্বার ক্লাস। অলরেডি আমরা ৩ টা ক্লাস করে আসছি। তো এই ক্লাসটা কি অনেক, অনেক গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আপনি হচ্ছে পরীক্ষায় ভালো করতে চান। আর আহ জীবনে যদি আমি চিন্তা করি সফল হইতে হইলে কি হইতে হয়? পড়ালেখাই কি একমাত্র অপশন কিনা? অ্যান্সার হচ্ছে না, পড়ালেখা ছাড়াও আরো অনেকভাবে সফল হওয়া যায়। তো আপনি যদি পড়ালেখা বাদ দিয়ে অন্য কোনোভাবে সফল হতে চান, সেই ক্ষেত্রে ভাইয়া বলব যে আপনার জীবনের মূল্যবান আগামী ১.৫ থেকে ২ ঘন্টা নষ্ট করার কোনো দরকার নাই। তবে আপনি যদি মনে করেন যে না, আপনি পড়ালেখা করেই সফল হতে চান, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম কোনো জায়গায় যেতে চান, তাহলে আগামী ১.৫-২ ঘন্টার টর্চারটা ইনশাআল্লাহ আপনাকে হচ্ছে যে মানে সহ্য করতে হবে। আমাকে একজন বলছে, মোস্তাফিজুর বলছে যে ভাইয়া মাত্র পর্ব ৩ টা রেকর্ড থেকে দেখে সম্পূর্ণ করলাম। তো ধন্যবাদ মোস্তাফিজ এবং মোস্তাফিজের মতো আরো যারা, যারা আছেন যে ভাইয়া আগের ক্লাসগুলো করা হয় নাই, পরে আজকের ক্লাসে জয়েন করব এরকম, তাদের জন্য রিকোয়েস্ট থাকবে অলওয়েজ চেষ্টা করবেন আগের রেকর্ড ক্লাসগুলো দেখে তারপর হচ্ছে পরের ক্লাসে জয়েন করার। তাহলে আমাদের আউটপুট, গতি, ফ্লো সবকিছু ভালো থাকবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যে কাজটা করব অ্যাজ ইউজুয়াল, নতুন কিছু না আপনাদের জন্য। আমরা আগে যা, যা পড়ে আসছি ভাইয়া ফেসবুক পোস্ট দেখে ভয় পেয়েছি। ফেসবুক পোস্ট আসলে এমনিই দিছিলাম। ধরেন একটু খাওয়া-দাওয়া করতে গেছি, একটা ছবি ধরেন মোবাইলে তুলে ফেলছি। তো এটা তো আর কেউ দেখতেছে না। ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। আর ক্লাসের টাইম যে সন্ধ্যা ৭টা, এটা মনে করায় দেওয়ার জন্য। ঠিক আছে? কেমন আছেন ভাইয়া? আছি আরকি, আল্লাহ বাঁচায় রাখছে। আপনারা কেমন আছেন? ওকে। তো আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পড়াশোনার যাত্রা শুরু করতেছি। নতুন টিচার কার্ড আপনারা মনে হয় দেখেন নাই। আমিও নতুন, নতুনই দেখতেছি। এখনো ইউজড টু হই নাই। এই তো ৯ এর জায়গায় ১০ হইছে, ৫ এর জায়গায় ১০ হইছে। হয় আরকি, এগুলা হতে থাকে। আরো কত কিছু হতে থাকবে। আল্লাহ বাঁচায় রাখলেই হলো আরকি। তো আমরা আজকের ক্লাসে যা, যা শিখবো সেটার আগে আমরা একটু ফিরে দেখব যে ৪ থেকে ৫ মিনিট আমরা টাইম নিব। আগের দিনের জিনিসপাতিগুলো ফিরে দেখব তো দেখা হবে। মাঝে, মাঝে চিন্তা করি আরকি যে এই যে পোলাপানরে এত টর্চার করি, ১.৫ ঘন্টার ক্লাস ২-২.৫ ঘন্টা নিই। সেদিনের একটা ক্লাস ছিল ২ ঘন্টা, ওইটা হয়ে গেছে হচ্ছে ৩ ঘন্টা ৪২ মিনিট। পোলাপান যেই হারে হচ্ছে বদদোয়া দিতে থাকে, এত বদদোয়া একসাথে যদি একজনের উপর পড়ে, তাহলে সেই মানুষটার যে কি অবস্থা হবে, মানে আমি আমার নিজের কথাই চিন্তা করতেছি। তো কিছু, কিছু মানুষ মনে হয় একটু, একটু দোয়াও দেয়। মানে ২ টা মিলে লোভী হয়ে মনে হয় এখনো পর্যন্ত বেঁচে আছে। নাহলে তো বেঁচে থাকার কথা না। মাত্র ১ লিটার পানি খাইলাম। ওর নামটাই পড়া যাচ্ছে না। যাক, ভালো, সমস্যা নেই। এনাম ভাইয়ের উত্তরসূরি বোঝা যাচ্ছে। তো আমরা আমাদের পড়াশোনার যাত্রায় লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, লাস্ট ক্লাসটার সাথে এই ক্লাসের খুব বেশি একটা রিলেশন নাই আসলে। লাস্ট ক্লাস বাদ দিয়ে আমরা আসলে তরঙ্গ নিয়ে কাজ করছিলাম। তরঙ্গের সংজ্ঞা দেখছি। তারপর আমরা একটু যদি মনে করি, অনুপ্রস্থ প্লাস অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখছি। তাই না? যে ওই যে অনুপ্রস্থ কি ছিল? এরকম ট্রান্সভার্স এইভাবে এভাবে যেতে থাকে, এটা অনুপ্রস্থ। আর সংকোচন প্রচারণের মাধ্যমে যেটা যেতে থাকে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপর আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখছি। অগ্রগামী তরঙ্গের সমীকরণ ছিল y is equals to a sin 2 pi by lambda vt minus x। তারপর আমরা স্থির তরঙ্গ দেখছিলাম। স্থির তরঙ্গের সমীকরণ দেখছিলাম কিরকম আসছিল? ২ রকম আসছিল। y is equals to 2a cos 2 pi by lambda into x sin 2 pi by lambda into vt। আরেক রকমের আসছিল যদি এটা প্রতিফলিত স্থির তরঙ্গ হয়। প্রতিফলিত স্থির তরঙ্গ y is equals to 2a sin 2 pi by lambda into x cos 2 pi by lambda into vt। স্থির তরঙ্গের বিষয় ছিল দুই পাশ থেকে দুইটা তরঙ্গ আসে, উপরিপাতিত হয়, উপরিপাতিত হয়ে তারপর হচ্ছে যে একটা লব্ধি কিছু তৈরি করে। এবং আমরা গত ক্লাসে প্র্যাকটিক্যালি দেখছিলাম, মনে আছে? এই জায়গায় থাকলে একটা নিজস্ব সাউন্ডটি, এই জায়গায় যত অবস্থান চেঞ্জ করব সাউন্ড বাড়বে কমবে। যে জায়গায় সর্বোচ্চ সাউন্ড ওটাকে বলে সুস্পন্দ বিন্দু, বিস্তার সর্বোচ্চ। যে জায়গায় সবচেয়ে কম সাউন্ড, কোনো শব্দই হয় না,
ওইখানে বিস্তার 0, ওইখানে নিস্পন্দ বিন্দু বলে। তো আমরা আরো জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে সুস্পন্দ, নিস্পন্দ বিন্দু। তারপর আমরা লাস্ট ক্লাসে করছিলাম হচ্ছে মুক্ত কম্পন। মুক্ত কম্পন কি ছিল? একটা বস্তু যখন নিজে নিজে কাঁপে, মানে একটা বস্তুকে নিজের মতো করে কাঁপতে দিলে সে নিজস্ব যে কম্পনে কম্পিত হয়, সেটা হচ্ছে মুক্ত কম্পন। আর আরোপিত বা পরবশ কম্পন, আরোপিত বা পরবশ কম্পন, এটা আরেকটা জিনিস ছিল। এটা হচ্ছে বস্তুকে যখন পর্যায়ক্রমিক ভাবে ফোর্স দিয়ে দিয়ে কাঁপানো হয়, তখন এটা আরোপিত বা পরবশ কম্পন বলা হয়। তারপর আমরা দেখছিলাম লাস্ট অনুনাদ, ইংলিশে যেটাকে আমরা রেজোনেন্স বলে থাকি। অনুনাদ বা রেজোনেন্স ছিল হচ্ছে যখন বস্তুর নিজস্ব কম্পন ও নিজের বৈশিষ্ট্যের কারণে যে কম্পনে কম্পিত হয়, এবং বাইরে থেকে তার উপর যে পর্যায়ক্রমিক বল প্রয়োগ করে যে কম্পন তৈরি করা হয়, অর্থাৎ পরবশ কম্পন, এই দুইটা যখন ম্যাচ করে যায়, তখন সে লব্ধি বিস্তারটা সর্বোচ্চ হয়। সব থেকে বড় বিস্তার নিয়ে সে কাঁপতে শুরু করে, সবচেয়ে বেশি শক্তি নিয়ে সে কাঁপা শুরু করে। এটাকে অনুনাদ বা রেজোনেন্স বলে, এবং আস্তে আস্তে এই জায়গায় শেষ করছিলাম যে অনুনাদ বা রেজোনেন্স হইলে বস্তুর যেটা হয় সেটা হচ্ছে যে ব্রিজ বা সেতু, এই ধরনের জায়গাগুলো যদি অনুনাদ বা রেজোনেন্স হয়, ওরা অনেক বেশি শক্তি নিয়ে কাঁপতে যায়, এটা ভেঙে যেতে পারে। তাই সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টরা যখন হচ্ছে এরকম ব্রিজ বা হচ্ছে আপনার সেতু বা এই ধরনের কোনো স্থাপনা ডিজাইন করে, তারা অলওয়েজ মাথায় রাখে যেন এইখানের মুক্ত কম্পনের সাথে পরবশ কম্পন যেন কখনোই ম্যাচ না করে, অনুনাদটা যেন না ঘটে। এইটা মাথায় নিয়ে হচ্ছে তারা জিনিসগুলো ডিজাইন করে থাকে। ঠিক আছে? মোহাম্মদ শামসুল, ওর নাম কি পুরোটা? মোহাম্মদ শামসুল, তাই না? মোহাম্মদ, আচ্ছা, ও বলছে হচ্ছে যে 5 ঘন্টা ক্লাস নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কয় ঘন্টা ও থাকতে পারে। ওকে। তো আমরা তাহলে এইটুকুতে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। হুম, ওকে। তো আমরা আজকের ক্লাস তাহলে শুরু করব। আজকের ক্লাসে ফার্স্ট একটু দেখি আজকের ক্লাসে আমরা কি কি জিনিস পড়বো। আজকের ক্লাসের টপিক আমাদের খুব অল্প, তীব্রতা এবং তীব্রতা লেভেল। নর্মালি আমি আগের 3টা ক্লাসে আপনাদের উপর একটু করে অত্যাচার করছি, তাই আজকে আমাদের একটু প্রেসার কম। নাইলে আমাদের আজকের ক্লাসেও অনেক বেশি, দেখা যেত 2, 2.5, 3 ঘন্টাও নাও লাগতে হইতো। তো আমি খোঁজ খবর নিছি আপনাদের এইটার পর আর কোনো ক্লাস নাই। তো আপনাদের উপর একটু টর্চার করলে কিছু মানুষ থাকবে আর কি, ওই কিছু মানুষ দিয়ে আমি কাজ চালাই নিব ইনশাল্লাহ, সমস্যা নেই। তো তীব্রতা বা তীব্রতা লেভেল, ফার্স্টে তীব্রতা জিনিসটা কি সেটা বুঝতে হবে। তরঙ্গের যে কোনো তরঙ্গের তীব্রতা বলতে বোঝানো হয় তরঙ্গ সঞ্চালনের সময় লম্ব, মানে একটা তরঙ্গ যখন যাচ্ছে, ধরেন একটা তরঙ্গ যাচ্ছে, তো একটা সারফেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রতি একক ক্ষেত্রফলে একক সময়ে কি পরিমাণ এনার্জি নিয়ে তরঙ্গটা পাস করে, সেটাই হচ্ছে তরঙ্গের তীব্রতা। কি বললাম ভাইয়া? একটা তরঙ্গের তীব্রতা হচ্ছে ওই তরঙ্গ যখন সামনের দিকে যাবে, ধরেন তরঙ্গটা এইভাবে সামনের দিকে যাচ্ছে, তো একটা তলকে সে ফেস করলো, তাহলে এই তলের মধ্যে দিয়ে তরঙ্গ একটা শক্তি নিয়ে অতিক্রম করতেছে। তো প্রতি 1 সেকেন্ডে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ এনার্জি নিয়ে তরঙ্গটা পাস করতেছে, সেটাই হচ্ছে ওই তরঙ্গের তীব্রতা। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে যদি বলি যে ধরেন একটা সারফেস আছে আমাদের কাছে, একটা তরঙ্গ যাচ্ছিল, ঠিক আছে? তো এই তরঙ্গটা ধরলাম পরিমাণ এনার্জি নিয়ে যাচ্ছে টি সময়ে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। তাহলে আমরা এভাবে বলতে পারবো যে এ ক্ষেত্রফলে ক্ষেত্রফল দিয়ে টি সময়ে অতিক্রান্ত শক্তি হচ্ছে ই। তাহলে একক ক্ষেত্রফল দিয়ে একক সময়ে অতিক্রান্ত শক্তি সেটা আসলে কত? ই ডিভাইডেড বাই এ ইন্টু টি। তো এই যে ইস্যুটা, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে কতটুকু এনার্জি নিয়ে পাস করতেছে, এটাকেই বলা হয় ইন্টেন্সিটি।
এটার ক্যাপিটাল লেটার, প্রথম লেটারটা হচ্ছে আই, এটা দিয়ে আই কে এটা দ্বারা আই দ্বারা এটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, আইমান বলছে যে বিটের অঙ্কগুলোকে আজকে করা হবে না, বিটের অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। তারপর এই চ্যাপ্টারের থিওরি ক্লাস আর কয়টা হবে, সম্ভবত টোটাল 7টা বা 8টা থিওরি ক্লাস, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, 7টা অ্যাটলিস্ট হবে। আজকে 4 নাম্বার, আরো 2 থেকে 3টা থাকবে। হ্যাঁ, কয়টা স্লাইড মিস করলাম, আমাদের এই স্লাইড থেকেই মেইন পড়া শুরু, এর আগের স্লাইড পর্যন্ত আমরা আগের টপিক গুলো পড়ছি, মানে আগের ক্লাসের জিনিসপাতিগুলো দেখছিলাম। তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারি আই ইন্টেন্সিটি ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই এ টি। একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু শক্তি নিয়ে তরঙ্গ পাস করতেছে, এটাই হচ্ছে তরঙ্গের তীব্রতা। ঠিক আছে, এখন এই তীব্রতার একক যদি আমরা একটু চিন্তা করি, তীব্রতার একক আমরা চিন্তা করব। দেখেন আমরা তীব্রতা পেলাম কত, I is equals to E divided by A T। এখন আমরা একটু যদি এভাবে বলি, এখানে E তো শক্তি, এটার একক কত, জুল, এরিয়ার একক কত, মিটার স্কোয়ার, টাইমের একক কি, সেকেন্ড। তাহলে আমাদের এককটা কি আসলো, জুল পার মিটার স্কোয়ার সেকেন্ড। বা এটাকে আপনি এভাবেও বলতে পারেন, খেয়াল করে দেখেন যে জুল পার সেকেন্ড, এটাকে আসলে কি বলা যায়, ওয়াট বলা যায়। তাহলে এখান থেকে আমি এটাও বলতে পারি, এটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা। মিতালি বলছে ভাইয়া 102 ডিগ্রি জ্বর নিয়ে ক্লাস করতেছি। ওয়াও, এটা গ্রেট ডেডিকেশন, আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই জন্য ভাইয়াদের পক্ষ থেকে দোয়া রইল। এবং মিতালি এত কষ্টের মধ্যেও, এত মানে ডিফিকাল্টির মধ্যেও ক্লাস করতেছে, এই ডেডিকেশনটা যেন ওর লাইফে সেই পরিমাণ রিওয়ার্ড, সেই পরিমাণ আউটপুট জেনারেট করে নিয়ে আসে, সেজন্য ওর জন্য অনেক দোয়া রইল। এই যে, তো আমাদের তরঙ্গের তীব্রতা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তরঙ্গ তো স্পেসিফিক্যালি আমরা এই চ্যাপ্টারে কাজ করছি শব্দ তরঙ্গ নিয়ে। তো শব্দ তরঙ্গের কথা যদি বলি, শব্দ তরঙ্গ যখন মুভ করতেছে, লাইক এভাবে একটা তরঙ্গ মুভ করতেছে, আমরা জানি শব্দ এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি। তো এইরকম তরঙ্গ টাইপের যে সকল শক্তিগুলো আছে, আলো শক্তি, শব্দ শক্তি, এগুলো যখন সামনের দিকে আগাতে থাকে, তখন একটা সারফেসের মধ্যে দিয়ে যখন সে পাস করে, সে একটা এনার্জি নিয়ে পাস করে। যেমন আপনি যদি কথা বলেন, ধরেন আপনার সামনে যদি একটা পাতলা পর্দা থাকে, আপনি যদি খুব জোরে সাউন্ড করেন, দেখবেন ওই আপনার সাউন্ডের ধাক্কায় ওই পর্দাটা একটু সরে যাচ্ছে, এরকমও কিন্তু হয়। তার মানে সাউন্ড যে ওয়েভটা বা শব্দ যে তরঙ্গটা, ওইটার মধ্যে একটা শক্তি আছে, ওই শক্তি দিয়ে খুব পাতলা পর্দাকে নাড়ায় ফেলা যায়। তো আমাদের এই শব্দ শক্তিটা প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় কতটুকু পাস করতেছে, সেটা হচ্ছে শব্দের তীব্রতা। এখন এই তীব্রতার একটা সূত্র আছে, খুব জটিল একটা সূত্র, বইতে এটার প্রমাণ নাই। তো আমি আপনাদের জন্য এই প্রমাণটা হচ্ছে এখন করব। তো আমরা তাহলে একটু সূত্রটা লিখি আরেকবার। আমাদের সূত্রটা আমরা কি পাইছি, I is equals to E divided by A into T। এই হচ্ছে আমাদের সূত্র, এটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। বা চাইলে কেউ কেউ এটাকে এভাবে বলতে পারেন, যেহেতু আমরা জানি যে এনার্জি ডিভাইডেড বাই টাইম, এটাকে আমরা ক্ষমতা বলতে পারি, তো এইটা অনুযায়ী আমরা এটাও বলতে পারি ক্ষমতা বা পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। এভাবেও কিন্তু চাইলে আপনি সূত্রটাকে এক্সপান্ড করতে পারেন, বা এটা একটা অল্টারনেট ফর্মুলা হিসেবে মনে রাখতে পারেন। ঠিক আছে, একজন আমাকে কমেন্ট করতে, ভাইয়া কোন সময় কোন সূত্র অ্যাপ্লাই করব, এটা বোঝা যাবে কিভাবে? সেটা হচ্ছে যখন আমরা ম্যাথ করব, আমরা 4-5টা ম্যাথ করলে বুঝবো যে কোন সিচুয়েশনে কোন টাইপের ফর্মুলা ইউজ করব। আর একটা ইন জেনারেল কমন কথা যদি বলতে হয়, তাহলে বলবো আপনি অলওয়েজ খেয়াল করবেন একটা কোশ্চেনের মধ্যে, যে আপনি 1 নম্বরে ফোকাস করতে হবে কি আপনাকে চাইছে, ওইটার কারেসপন্ডিং 2 নাম্বার জিনিস ফোকাস করতে হবে, ওইটার কারেসপন্ডিং কি কি ফর্মুলা আপনার জানা আছে। 3 নাম্বার দেখতে হবে আপনাকে কি কি ডাটা দেওয়া আছে। সো আমাকে কি চাইছে, ওটার কারেসপন্ডিং কয়টা ফর্মুলা আছে, এবং কোন ফর্মুলার সাথে আমার দেওয়া ডাটাগুলো ম্যাচ করে। এইটা চিন্তা করলে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম সলভ করা যায়, কমন টেকনিক। সো আমরা তাহলে এবার একটু প্রুফের দিকে যাই। এখানে আমাদের কাছে অনেক কিছু কথা বলা থাকবে যে কিসের সাথে কিসের রিলেশন, বাট আমরা একটু প্রুফ করব। শব্দ তরঙ্গের ক্ষেত্রে, শব্দ তরঙ্গর ক্ষেত্রে, বা এটা আসলে যে কোনো তরঙ্গের ক্ষেত্রেই বলতে পারেন, স্পেসিফিক করার দরকার নেই, যে কোনো তরঙ্গের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে ভাইয়া আই, আমরা তো দেখলাম যে ই ডিভাইডেড বাই এ ইন্টু টি, বা এটাকে আরেকটু স্পেসিফিক করতে পারেন, এটার মান আসবে টুয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি।
তো এইখানে কোন জিনিসটার পরিচয় কি সেটা একটু আস্তে আস্তে আমরা জেনে নিই। এটা হচ্ছে মাধ্যমের তরঙ্গ বেগ। মাধ্যমের তরঙ্গ বেগ। এই রো কি? রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব। মাধ্যমের ঘনত্ব বা ডেনসিটি। এফ হচ্ছে কি? এফ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। তরঙ্গ কম্পাঙ্ক। এ কি ভাইয়া? এ হচ্ছে বিস্তার। আর এরপরে খুব কঠিন একটা জিনিস, এটা আপনারা পারেন না, পাই কি? পাই কি এটা বুঝতে হলে আপনাকে কয়টা অলিম্পিয়াড পারিটারি দিয়ে আসতে হবে বা আরো কিছু মানে স্পেসিফিক, যখন আপনার মধ্যে একটা যোগ্যতা অর্জন হবে তখন আপনি বুঝতে পারবেন যে ভাইয়া পাই কি। তো আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই, পাই একটা সংখ্যা 3.1416 এর মতো হয়। বাট পাই কিন্তু এখানে শেষ হয় না, পাই আরো অনেক দূর যেতে থাকে, অনেক দূর। সো এইটা হইতে হলে আপনার অনেক ভারী হইতে হবে। দেখেন এনাম ভাইরা এটা মোটামুটি পারে। এনাম ভাই যে ওজন, মানে এই পাই বুঝতে বুঝতে ওনার ওজন বেড়ে গেছে। হ্যাঁ, তো এইরকম ভারী হইলে আপনি পাই এর ভিতরে ঢুকতে পারবেন। আপাতত এত ভিতরে ঢোকা লাগবে না, ক্যালকুলেটরে চাপলেই হচ্ছে এটা দিয়ে দিবে আপনাকে। তো এই যে ভাইয়া এই সূত্রটা বললাম, এটার মোস্ট অফ দ্য কেসেস বইতে এটার প্রমাণটা থাকে না। আমরা এখন আগে দেখব যে এই তীব্রতাটার মানটা এই আকারে কিভাবে আসে। ফার্স্টে আমরা প্রুফ করব, তারপর রিলেশন ডেভেলপ করব, দেন এটার উপর বেস করে আমরা ম্যাথ করব। ঠিক আছে? আচ্ছা, এই যে একজন কমেন্ট করছে পাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কিন্তু কি যে কঠিন। ও বুঝতে পারছে আর কি কিছুটা, এনাম ভাইয়ের উত্তরসূরি। সো আমরা তাহলে এবার আসেন প্রমাণটার দিকে একটু একটু করে যাই। আমরা সিচুয়েশনটা নিব হচ্ছে এই রকম। তো এইটা হচ্ছে একটা বস্তু, 3D বস্তু। তো এই 3D বস্তুটার মধ্যে দিয়ে এইভাবে হচ্ছে তরঙ্গটা পাস করতেছে। এইভাবে হচ্ছে তরঙ্গটা পাস করতেছে। তো তরঙ্গ তো আর থেমে থাকবে না, এটা তো আস্তে আস্তে সামনের দিকে ছড়ায় পড়বে। তো আমরা ধরলাম কিছু সময় পর তরঙ্গটা এই জায়গায় যেয়ে পৌঁছাইছে। তো তরঙ্গর কাহিনী যেটা ঘটছে সেটা হচ্ছে এই যে টি সময় মানে তরঙ্গটা হচ্ছে এদিক থেকে আসতেছিল। আসতেছে আস্তেছে 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 এইখান থেকে শুরু করে এক্স দূরত্ব পাড়ি দিয়ে টি সময় পর তরঙ্গটা এদিক দিয়ে বের হচ্ছে। তাহলে সিনারিওটা ফার্স্ট অফ অল বুঝতে হবে যে তরঙ্গটা এদিক থেকে ঢুকা শুরু করছে বা প্রবেশ করা শুরু করছে, টি সময়ে তরঙ্গটা এক্স দূরত্ব পাড়ি দিয়ে এই তরঙ্গটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এখানে আমরা আরেকটা জিনিস একটু নোট করে রাখবো যে যে সারফেসটাকে ভেদ করে তরঙ্গটা আগাচ্ছে, এই সারফেসের এরিয়া হচ্ছে এ, এই সারফেসটার ক্ষেত্রফল হচ্ছে এ। আচ্ছা, তাহলে এবার আমরা যদি একটু চিন্তা করি যে ভাইয়া এই যে এই তরঙ্গটা যে যাচ্ছিল, আমরা যাওয়ার সময় তরঙ্গের তীব্রতার ইকুয়েশন কি জানি? I is equals to E divided by A into T। এইটুকু তো আমরা জানি। তো প্রথমত আমাকে বুঝতে হবে এই তরঙ্গটা যখন এদিক দিয়ে যাচ্ছে সে কতটুকু এনার্জি পাস করতেছে বা কতটুকু শক্তি নিয়ে সে সামনে আগাচ্ছে। এখন এইটা আপনাদের মনে আছে কিনা, আমরা যখন তরঙ্গ নিয়ে কাজ করতেছিলাম তখন এইরকম কিছু জিনিস আমরা দেখছিলাম যে ধরেন এটা একটা মাধ্যম, কোনো একটা মোমেন্টে তরঙ্গটা এইটুকু পর্যন্ত আছে। তারপরের সেকেন্ডে যখন আমরা ছবি তুলছি তখন আমরা কি দেখছি যে তরঙ্গটা হচ্ছে এই রকম একটা জায়গায় চলে গেছে। তারপরের সেকেন্ডে যদি আমি ছবি তুলি, ছবিটা কিরকম আসবে? তাহলে তরঙ্গটা এইখান থেকে সামনে আগাচ্ছে, আরো আগাচ্ছে, এরকম আস্তে আস্তে আগাইতে থাকে। তো একটু আগে কিন্তু এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু কোনো কাঁপতেছিল না, স্থির হয়ে বসেছিল, ওর কাছে কোনো শক্তি নাই। তার কিছুক্ষণ পর এই পয়েন্টের কাছে শক্তি আসছে, তার কিছুক্ষণ পরও এই পয়েন্টের কাছে শক্তি আছে। তাহলে আমার তরঙ্গটা আসার আগে মাধ্যমের কণার কাছে কোনো শক্তি থাকে না। যখনই তরঙ্গটা মাধ্যমের কাছে সরি যখনই তরঙ্গটা কোনো একটা পয়েন্টে চলে আসে, মাধ্যমের কোনো একটা বিন্দুকে ক্রস করতে থাকে, তখনই ওই পয়েন্টটা একটা পর্যায়বৃত্ত গতি বা সহযোগী স্পন্দনের শক্তি প্রাপ্ত হয়।
তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া এই কণাটা কতটুকু শক্তি প্রাপ্ত হয়েছে, তাহলে একটা সরল চলিত স্পন্দনে স্পন্দনরত কণার শক্তির ইকুয়েশন হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। একটা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনরত কণার শক্তির ইকুয়েশন হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। অনেক সময় আপনারা এটাও বলে থাকেন যে ভাইয়া স্প্রিং এর ক্ষেত্রে পড়ছিলেন না, ইজ ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার। স্প্রিং এর জন্য স্প্রিং এর মোট শক্তি বিভব শক্তি থাকে হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি থাকে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দুটাকে যোগ করলে টোটাল শক্তিটা আসে হাফ কে এ স্কোয়ার। এইটাকে আপনারা এটাও জানেন যে ভাইয়া ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে বাই এম, এখান থেকে চলে আসে কে ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। তো জাস্ট কেউ যদি এই কাজটা করে, এই কে এর পরিবর্তে এম ওমেগা স্কোয়ারটা বসায় দেয়, তখনই আমাদের টোটাল শক্তিটা চলে আসে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখানে এ কি? এ হচ্ছে বিস্তার। সো আমরা এখানে বিস্তারটাকে স্মল এ দিয়ে লিখবো, কারণ আমাদের তো এখানে অলরেডি একটা ক্যাপিটাল এ দ্বারা ক্ষেত্রফল বলা আছে, সো আমরা স্মল এ দিয়ে লিখবো। তাহলে খেয়াল করেন, এই যে এইটুকু জায়গা, এইখান থেকে শুরু করে এই যে এইটুকু জায়গাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তরঙ্গটা টি সময় এইটুকু জায়গার মধ্যে দিয়ে পাস করতেছে। তরঙ্গটা টি সময় এই যে এইটুকু জায়গার মধ্যে দিয়ে সে পাস করতেছে। তাহলে এইটুকু জায়গার মধ্যে যতগুলো কণা আছে, যতগুলো অণু আছে, প্রত্যেকটা অণুকে কি সে এভাবে কাঁপাবে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে ভাইয়া আমাদের এখানে I is equals to E divided by AT, এ আগের মতোই থাকলো, সমস্যা নাই, টাইমও আগের মতো থাকলো। ই এর জায়গায় আমরা বলতে পারি কি? ই এর জায়গায় বলতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু বিস্তার এই স্কোয়ার। এই শক্তিটা কোত্থেকে আসলো? এই শক্তিটা হচ্ছে একটা কণা তার উপর যখন তরঙ্গ এসে পড়ে তখন সে সরল চলিত স্পন্দনে কাঁপতে থাকে। এই জন্যই চ্যাপ্টার 8 যখন জিমি ভাই আপনাকে খুব সুন্দর করে পড়াই দিছে, তারপর হচ্ছে ভাইয়া তরঙ্গ শুরু করছি। তাহলে এই কণাটা একটা কণা যদি হয় তাহলে সে হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ার এই পরিমাণ শক্তি নিয়ে কাঁপবে। কিন্তু একটা কণা না হয়ে যদি একাধিক কণা হয়, কারণ এখানে তো আর একটা কণা না, এরকম অসংখ্য কণা এইটুকু আয়তনের মধ্যে আছে, তাহলে যেটা করতে হবে ওই একটা কণার ভর না দিয়ে এখানে যতগুলো কণা আছে সবগুলা কণার মিলিত ভরটা নিতে হবে। তাহলে এখানে ভাই কি করতে হবে? এম হবে এখানে একটা কণার ভর না, বড় এইটুকু জায়গার মধ্যে টোটাল যতটুকু ভর আছে, যতটুকু কণা আছে, সবগুলো কণার ভরের সমষ্টি, সেটাই হচ্ছে এম। তাহলে আমরা একটু পাশে সাইন নোট দিয়ে লিখে রাখি এম কি? এম হচ্ছে টি সময়ে যে আয়তন তরঙ্গ অতিক্রম করে সে আয়তনে মোট কণার ভর বা সবগুলো কণার মোট ভর, সে আয়তনে সবগুলো কণার মোট ভর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? একজন বলছে আজকে আমাদের সারাদিনই কারেন্ট নাই, গরম, এটা খুব আসলে ব্যাড জিনিস। তো ও যেন কারেন্ট ফিরে আসে সেজন্য দোয়া রইলো। ওকে ওকে। তো একজন বলছে কেমন আছে? আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে, একই কমেন্ট অনেকগুলা, তো ঠিক হইলো না। তারপর বলছে কি যে ভাইয়া আজকে ফিরাত বেরো ভারী কিছু শিখলাম। আহ আচ্ছা। তারপর হচ্ছে যে টু কি? টু হচ্ছে একটা সংখ্যা। হ্যাঁ, টু একটা সংখ্যা, অনেক কঠিন কোশ্চেন ছিল। ঠিক আছে, আমরা কমেন্ট থেকে আবার একটু চলে আসি। তাহলে আমরা এইটুকু পর্যন্ত, এরপর আমরা একটা কাজ করব, দেখেন কাজটা কি, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা কি বলতে পারি কিনা, হাফ এম এর জায়গায় আমরা বলতে পারি কি রো ইন্টু ভি। ভরকে ভেঙে বলা যায় রো ইন্টু ভি। ওমেগাকে লেখা যায় টুয়াইস পাই এফ, বিস্তার স্কোয়ার আগের মতোই রইল, এরিয়া ইন্টু টাইম। আচ্ছা, এবার দেখেন আয়তনকে আসলে বলা যায় কি এরিয়া ইন্টু এক্স, কারণ এইটুকু জায়গার আয়তন
আয়তন আসলে কত হবে, এরিয়া ইন্টু এক্স, এইটুকু হবে। তাহলে টি সময়ে এ ইন্টু এক্স পরিমাণ আয়তন পাড়ি দেয়। আর এই জায়গায় যদি আমি গুণ করি তাহলে থাকে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই এরিয়া ইন্টু টি। এখন দেখবেন কিছু জিনিস কাটাকাটি যাবে, আমার এরিয়া এরিয়া কাটাকাটি যাবে, এখানে 2 আর 4 কাটাকাটি যে 2 থাকবে। তো আমি আলটিমেটলি কি পাচ্ছি দেখেন, টোয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ইন্টু এক্স বাই টি ইন্টু এক্স বাই টি। অনুনাদ নিয়ে কি আবার পড়াবেন? না, অনুনাদ নিয়ে আমরা গত ক্লাসেই শামীম রনি বলছে অনুনাদ নিয়ে আমরা গত ক্লাসেই পড়ে ফেলছি, এখন আর এক্সট্রা করে পড়ার কিছু নেই। এটা একটা জাস্ট টপিক, এটা জ্ঞানমূলকের জন্য, জানার জন্য। এটা থেকে কোনো আলাদা হতে এক্সট্রা কোনো কোশ্চেন হবে না। আর যতটুকু জানা দরকার আমরা গত ক্লাস অলরেডি করে ফেলছিলাম, ঠিক আছে? এখন দেখেন এক্স বাই টি, তরঙ্গটা কি টি সময়ে এক্স পরিমাণ দূরত্ব পাড়ি দেয়। তরঙ্গ টি সময়ে এক্স পরিমাণ দূরত্ব পাড়ি দেয়, তাহলে একক সময় কি এক্স বাই টি পরিমাণ দূরত্ব পাড়ি দেয়। তাহলে এক্স বাই টি এটা কি তরঙ্গের বেগ, এটাই হচ্ছে তরঙ্গের বেগ। তাহলে আমরা নিচে তো জায়গা নাই, জগৎটাই এরকম, আপনাকে জায়গা দিতে চাবে না, নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হয়। হ্যাঁ, এই যে ভাইয়া জায়গা তৈরি করে নিলাম। তাহলে এই জিনিসটাকে বলা যায় হচ্ছে বেগ, তরঙ্গের বেগ। এটাই হচ্ছে তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ ভি। তাহলে আমরা পুরো জিনিসটাকে সামারি করে কি পাচ্ছি, টোয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। ওকে, তাহলে ওই যে ভাইয়া একটা কথা বলতেছিলাম, তরঙ্গের সূত্রটা আমরা প্রমাণ করব। বইতে না থাকলে কি হয়েছে, আমরা অবশ্যই জানবো এটা লাগবে কি লাগবে না, সরি আমরা অবশ্যই এটা প্রমাণ করব। একজন বলছে যে লাগবে কি লাগবে না, অবশ্যই লাগবে, কেন লাগবে না, প্রমাণ আসতেই পারে। এখনকার দিনে যুগ চেঞ্জ হচ্ছে, দেশের সরকার ব্যবস্থা চেঞ্জ হচ্ছে, সবকিছুই পরিবর্তন হচ্ছে, এখন এই প্রমাণ লেগেও যেতে পারে। অবশ্যই শিখে রাখবেন, শিখে রাখলে ভালো। কোনটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো, এখানে এনার্জিটা যে এইভাবে চিন্তা করতে হয়, এটা জানাও তো একটা বড় জিনিস। একজন খুব কঠিন কোশ্চেন করছে, ভাইয়া 2 কিভাবে কর্তন করলেন? 4 কে 2 দিয়ে ভাগ করলে যে 2 হয়, এটা ও বুঝে নাই। হ্যাঁ, করালি দাদু ওর নাম। তো ও যে আমার সাথে মজা করেছে, তার একটা ছোট্ট করে প্রতিদান আমি দিয়ে দিই। এই তো, আ এই তো করালি দাদু, আ এই তো আপনার প্রতিদান। হ্যাঁ, ঠিক আছে, এই তো। তো আচ্ছা, তো পুরা জিনিসটা ভাইয়া আবার একবার রিক্যাপ করব, কোনো সমস্যা নেই। তো যারা বুঝতে পারছেন চাইলে মাঝখানে একটা ছবি তুলে রাখতে পারেন, স্মৃতি। এটা স্মৃতি। এই যে কোয়ার্টার 4 শেষ হয়ে যাবে কয়দিনের মধ্যেই। তারপর কোয়ার্টার 5, তারপর আপনার সাথে অনেকদিন দেখা হবে না। মাঝখানে শেষের দিয়ে একটা লক্ষ্য জিপিএ 5 কোর্স হবে। ওইটাতে ২-৩ মাস ক্লাস হবে। সামনে বোর্ড পরীক্ষা। এই আপনাদের সাথে আর পরিচয় থাকবে না। তখন এই দিনগুলা আপনি অনেক মিস করবেন যে এই সন্ধ্যা বাজলে শুভ ভাইয়া হচ্ছে শনিবারে টর্চার করতো। ১.৫ ঘন্টার ক্লাস ২.৫-৩ ঘন্টা নিয়ে নিত। হ্যাঁ? এই দিনগুলাই তখন একদিন আপনারা মিস করবেন। ওকে, তাহলে একজন বলছে সাজন তপন স্যারের বইতে প্রমাণ দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে ভেরি গুড। না দেওয়া থাকলে সমস্যা নেই। শুভ ভাইয়ের বইতে শুভ ভাইয়ের ক্লাসে প্রমাণ দেওয়া আছে। তো আমরা একটু জিনিসটা দেখি। তরঙ্গ আসতেছিল। একটা মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ পাস করতেছে। তো ধরলাম কোন একটা মোমেন্টে তরঙ্গটা এইটুক পর্যন্ত আসছে। টি সময় পর তরঙ্গটা আরো কিছু দূর সামনে আগায় গেছে। তাহলে এই টি সময়ে তরঙ্গটা হচ্ছে এইটুকু পরিমাণ ডিসটেন্স পাড়ি দিছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন এই যে টি সময়ে সে কতটুকু দূরত্ব পাড়ি দিচ্ছে সেটাকে আমরা এক্স বলে নিছি। এই পৃষ্ঠটার ক্ষেত্রফল আমরা এ ধরে নিছি। এখন আমরা জানি কি তীব্রতা মানে হচ্ছে এনার্জি ডিভাইডেড বাই এরিয়া ইনটু টি। মানে টি সময়ে এই ক্ষেত্রফলের মধ্যে যদি ই পরিমাণ এনার্জি নিয়ে পাস করে, তাহলে একক সময় একক ক্ষেত্রফলের মধ্যে কতটুকু এনার্জি নিয়ে পাস করতেছে, এটাই হচ্ছে তরঙ্গের তীব্রতার সূত্র। ঠিক আছে? ভাই অ্যাডমিশন প্রোগ্রামে টি-শার্ট পরা কেন? টি-শার্ট দিছিল টোটাল ৪ টা, হ্যাঁ? এর মধ্যে একটার মধ্যে হচ্ছে নাম লেখা ছিল, বাকি ৩ টাতে নাম লেখা ছিল না। তো মেন্টর নাম, জাস্ট মেন্টর তো সবারই সেম। তো আমি ৩ টাই রেখে গেছি, কিন্তু আসার পর কোনটা যে কার আর বুঝে পাচ্ছি না। তো আমার নাম দেওয়া যেটা সেটাই জাস্ট আমি খুঁজে পাইছি, দ্যাটস ওইটা নিয়ে ওটা পড়ে আরকি ক্লাস নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসেন, এনার্জিটা বসালাম। এনার্জিটা কিভাবে বসালাম এই কথাটা ইম্পোর্টেন্ট। আমার যখন একটা তরঙ্গ, ধরেন একটা তরঙ্গ যাচ্ছে, সামনে কিছু মাধ্যমের কণা আছে কিন্তু এখনো তরঙ্গটা ওই পর্যন্ত যায় পৌঁছায় নাই। তখন ওর মধ্যে কোনো এনার্জি নাই। বাট যখনই তরঙ্গ ওর উপর যেয়ে পড়বে তখনই সে কি ষড়যন্ত্র স্পন্দনে কাঁপতে থাকবে। একটা কণা যখন ষড়যন্ত্র স্পন্দনে কম্পিত হতে থাকে সে কতটুকু এনার্জি পায়? হাফ
কে এই স্কোয়ার বা হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ার, এইটুকু এনার্জি হচ্ছে সে পুরা পেয়ে থাকে। ঠিক আছে? ভাইয়া ক্লাসে তো ম্যাথ অনেক কম হয়। এটা একটা ব্যাপার, আমি এটার অ্যান্সারটা দিব। তার আগে একটু বলি যে এই কণাটা হচ্ছে কাঁপতেছে ষড়যন্ত্র স্পন্দনে। একটা কণা যখন ষড়যন্ত্র স্পন্দনে কাঁপে তখন ওর কাছে এইটুকু এনার্জি প্রাপ্ত হয় সে। তাহলে এখানে আমার এনার্জি জায়গায় কি আমি বসাবো? এখানে নিশ্চয়ই একটা কণা না, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কণা থাকতে পারে। সবগুলা কণা, প্রত্যেকটা কণাই ষড়যন্ত্র স্পন্দনে কাঁপতেছে। সবগুলো কণার মোট শক্তি, কতটুকু শক্তি কণাগুলো প্রাপ্ত হয়েছে ষড়যন্ত্র স্পন্দনের কারণে, সেটা বসাইতে হবে। তাহলে কি করবো? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এটাই বসাবো। বাট ভর তো আর একটা কণার ভর হবে না, সবগুলা কণা মিলে যতটুক ভর সেটা হবে। এখন এই ভরটাকে আমরা ভাঙবো কিভাবে? এম ইকুয়ালস টু কি? রো ভি। তাহলে ওই বস্তুর ঘনত্ব বা মাধ্যম, যে মাধ্যমের কণাগুলোই তো কাঁপতেছে, এই ঘনত্বটা হচ্ছে মাধ্যমের কণাগুলোর ঘনত্ব। এটা একটু বুঝেন যে এই ঘনত্বটা হচ্ছে মাধ্যমের কণাগুলোর ঘনত্ব। মাধ্যমের কণাগুলোর ঘনত্ব। ওকে। তারপর আমরা ওমেগা, ওমেগা মানে কি? টুয়াইস পাই এফ, এরিয়া মানে বিস্তার তো বিস্তার আছে। তো এখন এই মাধ্যমের কণাগুলোর ঘনত্ব তো যা আছে তা ছিল। আয়তন, আয়তন বলতে এই টি সময়ে কতটুকু আয়তনের অণুগুলো নিয়ে আমরা কাজ করতেছি। টি সময়ে যতটুকু পরিমাণ তরঙ্গ আগাইছে ততটুকু আয়তন, মানে এই যে এই এক্স দূরত্বে কতটুকু অণু আন্দোলিত হয়েছে সেই অণুগুলোর আয়তন। তাহলে আমরা এইখানে যদি টোটাল স্পেসটা দেখি, তাহলে এই যদি ক্ষেত্রফল হয় এবং অতিক্রান্ত দূরত্ব যদি এক্স হয়, তাহলে এই যে ব্লু কালারের শ্যাডেড অংশের মধ্যে যে আয়তনটুকু, সেই আয়তনটুকুই আসলে আন্দোলিত হয়েছে। তো তাহলে এরিয়া ইন্টু এক্স, এখান থেকে ওই আয়তনটুকু পাবো। এরপর উপরে নিচে এরিয়াটা কাটাকাটি গেছে, 2 আর 4 কাটাকাটি গিয়ে 2 থাকছে। আলটিমেটলি সাজায় লিখছি। জাস্ট একটা জিনিস ছিল এক্স। এক্স কি? এক্স হচ্ছে তরঙ্গটা টি সময় কতটুক দূরত্ব পাড়ি দিছে। তাহলে এক্স বাই টি এটা হচ্ছে তরঙ্গের বেগ। তাহলে এই সবটুকু থেকে আমরা আই ইকুয়ালস টু টুয়াইস পাই স্কোয়ার এ স্কোয়ার এপি স্কোয়ার রো ভি, এই জিনিসটা হচ্ছে প্রমাণ করলাম। তো এই প্রমাণটুকু কারা কারা বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলছে 4 কে এ মনে হচ্ছে এটা 4, হ্যাঁ 2 কে স্কোয়ার করলে 4 হয়। কে কে এই পুরা প্রমাণটুকু ধরতে পারছেন? ভাইকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, বুঝতে পেরেছি। জি। তো যারা যারা এই প্রমাণটা বুঝতে পারছেন তারা কিন্তু একটু আমাদেরকে জানাবেন। কারণ আপনাদের হচ্ছে অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। এই ফার্স্ট ইয়ারের শেষ দিকে যখন আসে তখন মানুষজনের মধ্যে একটা মানে কি বলে, একটা লেথার্জি কাজ করে যে ভাই সময় অনেক চলে গেছে, সামনে পরীক্ষা, ভয় কাজ করে, স্বপ্নগুলো মরে যায়। স্বপ্নগুলো মরে গেলে হবে না। ওই যে কোয়ার্টার ওয়ানে যখন আপনারা ভেক্টরের ক্লাস করতেন তখন যেরকম উদ্যম ছিল, ওই উদ্যমটা আবার রিস্টোর করতে হবে নিজের মধ্যে। সামনে পরীক্ষা চলে আসছে, অনেক কিছু বাদ চলে গেছে। আমি মনে হয় ভাই ইঞ্জিনিয়ার হইতে পারবো না, আমি মনে হয় ডাক্তার হইতে পারবো না। এই কথা কখনো চিন্তাই করবেন না। চিন্তা করবেন এভাবে যে ১ বছর প্রায় চলে যাচ্ছে, সবাই অনেকটুকু পিছায় পড়ছে, আমিও সবার মতোই একজন। আর সবাই কষ্ট করবে না, আর সবাই হয়তো আমার মতো স্বপ্ন দেখবে না। আমি কষ্ট করব, স্বপ্ন দেখব, ইনশাআল্লাহ আমি পেরে থাকবো। তো ওই এনার্জি, ওই উদ্যম, ওই ফিলিংসটা এখনো নিজের মধ্যে থাকতে হবে। এখনো আপনাকে সেই পরিমাণ এক্সাইটমেন্ট নিয়ে ক্লাসগুলো করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করবেন। তো আমাদেরকে একটু জানায়েন আপনারা স্ক্রিনশট নিয়ে যে ক্লাসগুলো বুঝতে পারতেছেন কিনা, স্পেশালি এই প্রমাণটা। আজকের ক্লাসে সবচেয়ে স্পেশাল জায়গা এটা। এবার আমাকে একজন প্রমাণ কোয়েশ্চেন করছিল, "ভাইয়া এই এখন তো আর অঙ্ক অত বেশি করাচ্ছেন, এটা একটা কারণ আছে।" চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 ভেক্টর, চ্যাপ্টার 3 গতিবিদ্যা, চ্যাপ্টার 4 ওই চ্যাপ্টার গুলো হচ্ছে ম্যাথেরই চ্যাপ্টার। ওইখানে বিভিন্ন মানে টপিক খুব বেশি না, বাট ম্যাথ অনেক বেশি। বা টপিকও বেশি, ম্যাথও বেশি। কিন্তু এই যে চ্যাপ্টার 9 আপনি পড়ছেন, চ্যাপ্টার 9 টা হচ্ছে বুঝার জিনিস বেশি, অঙ্কের জিনিস কম। মানে অঙ্কর ভেরিয়েশন কম, কিন্তু অঙ্কে মানে টপিক অনেক বেশি। তাই আমাদেরকে আগে টপিক শেষ করতে হবে, তারপর আমরা ম্যাথ করব। দেখবেন শেষ পর্যন্ত আমাদের অনেক অনেক ম্যাথ চলে আসবে। এবার আসেন শব্দের তীব্রতা। এই যে তীব্রতাটা আমরা আনলাম, এই তীব্রতাটা কিসের কিসের উপর নির্ভর করে? আমরা কিন্তু এমনিই বলতে পারি, দেখেন আই কস টু কি আসছে? টুয়াইস পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো ভি। তাহলে এখান থেকে প্রথমেই বলা যায় কি, তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সাথে রিলেটেড থাকবে, সমানুপাতিক। তারপর তীব্রতা কি হবে? কম্পাঙ্কের বর্গের সাথে সমানুপাতিক হবে, মাধ্যমের ঘনত্বের সাথে সমানুপাতিক হবে, আর মাধ্যমের বেগের সাথে সমানুপাতিক হবে। এই ৪ টা জিনিস কিন্তু আমাদেরকে সূত্র থেকেই ফিল করা পসিবল। এই ৪ টা জিনিস সূত্র থেকেই ফিল করা পসিবল।
ঠিক আছে? একজন বলছে এক্স কি ল্যামডা কিনা, না এক্স ল্যামডা না, এক্স হচ্ছে যে টি সময় কতটুক দূরত্ব পাড়ি দিচ্ছে সেই জিনিসটা। তাহলে আমাদের এ হচ্ছে বিস্তার, তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক, কম্পাঙ্কের বর্গের সাথে সমানুপাতিক। তারপর মাধ্যমের ঘনত্বের সাথে, যদি বায়ু মাধ্যম হয় তাহলে তীব্রতা একরকম হবে, যদি পানি মাধ্যম হয় বায়ুর তুলনায় কি পানির ঘনত্ব অনেক বেশি, তখন তীব্রতা আরো বেশি হবে। তারপর ভি কি, ভি হচ্ছে তরঙ্গের মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গের বেগ, যদি সব বায়ু মাধ্যম হয় তাহলে শব্দ তরঙ্গ 330 বেগে যাবে, যদি হচ্ছে আপনি পানি মাধ্যম নেন তাহলে শব্দ প্রায় 1500 বেগে যাবে, লোহার মধ্যে নিলে প্রায় 5000-এর কাছাকাছি বেগে যাবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো আমরা দেখলাম। মনে আছে লাস্ট দিন যখন আমরা সুস্পন্দ নিস্পন্দ বিন্দু পড়তেছিলাম তখন বলছিলাম কি, যেই জায়গায় বিস্তার সবচেয়ে বেশি ওই জায়গায় সব থেকে সাউন্ড শোনা যাবে। কতটুকু সাউন্ড শোনা যাবে সেটা নির্ভর করে কি তীব্রতার উপর, কতটুকু সাউন্ড আমি শুনবো সেটা নির্ভর করে তীব্রতার উপর, আর তীব্রতা নির্ভর করে বিস্তারের বর্গের উপর। তাই যেখানে বিস্তার বেশি এখানে তীব্রতা বেশি, আর তীব্রতা বেশি হলে কি হবে, তীব্রতা বেশি হলে আপনার ওই জায়গায় সাউন্ডটা বেশি শোনা যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে নাবিলা ইসলাম, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আইমান বলছে ফিজিক্সের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত ফার্স্ট ইয়ার ফাইনালের উপর। তো আমরা এটা নিয়ে আলাদা ভিডিও করব, ক্লাসের মধ্যে হয়তো এইভাবে সময় হবে না, যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার এক্সাম মানে প্রিপারেশন আপনি কিভাবে নেবেন। তো এখানে একটা জিনিস বলে রাখি মাথায় নেওয়ার জন্য, এই কি আসলো, শব্দর ক্ষেত্রে, শব্দর ক্ষেত্রে ভি এয়ার ইজিকস টু কত 330 অলমোস্ট, ভি ওয়াটার অলমোস্ট 1450, ভি লোহা অলমোস্ট 5100 মিটার পার সেকেন্ড। তো ভি বলতে যে মাধ্যমের তরঙ্গের বেগ সেটা আপনার মনে পড়বে যদি খাতায় এই কথাগুলো লেখা থাকে। ঠিক আছে, তো এটাই বলা আছে বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক, উৎসের আকার, উৎসটা মানে যেই জিনিসটা কাপার ফলে তরঙ্গটা তৈরি হয়েছে ওটার সাইজ যত বড় হবে তত আপনার বিস্তারটা বড় হবে, তত হচ্ছে আপনার তরঙ্গের তীব্রতাটা বেড়ে যাবে। তারপর হচ্ছে আপনার কম্পাঙ্কের সাথে সমানুপাতিক, ওই যে আমরা বলছিলাম ওই জিনিসটা এখানে আসছে, মাধ্যমের ঘনত্ব ওইটাও আসছে। জাস্ট একটা নতুন জিনিস সেটা হচ্ছে এই ব্যাপারটা, উৎস থেকে আপনি যত দূরে যাবেন তত আপনার তীব্রতা কমতে থাকবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, উৎস থেকে যত দূরে যাবেন তত হচ্ছে আপনার শব্দের তীব্রতা কমে থাকবে। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, ধরেন এইখানে একটা সোর্স আছে, এই সোর্সটা এরকম কাঁপতেছে, এটার কম্পনের কারণে তরঙ্গ উৎপন্ন হয়ে সামনে আগাচ্ছে। তো আপনি চিন্তা করলেন এই উৎস থেকে এটা হচ্ছে R1 দূরত্ব, এই জায়গায় তীব্রতা আপনি পাইলেন I1, আর আরেকটা দূরত্ব আপনি চিন্তা করলেন যে ভাইয়া উৎস থেকে আমার R2 দূরত্ব এবং এই জায়গায় তীব্রতাটা হচ্ছে I2, এভাবে আপনি চিন্তা করলেন। এখন আপনি এভাবে বলতে পারেন যে ভাইয়া I1 হচ্ছে R1 এর বর্গের ব্যস্তানুপাতিক, যত দূরে যাব তত আমার আস্তে আস্তে তরঙ্গের শক্তি বা তীব্রতা কমে যাবে। তারপর আপনি বলতে পারেন I2 সমানুপাতিক 1/R2 স্কয়ার। তাহলে এই দুটাকে কম্বাইন করে আপনি কি বলতে পারেন, কম্বাইন করে বলতে পারেন I1 ডিভাইডেড বাই I2 ইজ ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই R1 সেটার স্কয়ার। সো এই ফর্মুলাটা বা এই টেকনিকটা কিন্তু আপনার অনেক সময় ম্যাথ করার সময় কাজে লাগবে। তো আমরা ম্যাথ যখন করব তখন এই ব্যাপারগুলো আরো ভালো বুঝে আসবে। তো এখানে ওই বস্তুর উপস্থিতি, মাধ্যমের বেগ, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। এইবার আমরা তীব্রতা সংক্রান্ত কিছু স্পেসিফিক জিনিস জানবো। তো স্পেসিফিক জিনিস কি, আমরা মানুষেরা কতটুকু শব্দ শুনতে পাই, এটা ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জ আছে না ভাইয়া, 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজ পর্যন্ত আমরা শুনতে পাই। তো মানুষ শুনতে পায় 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজ। এটা কিসের রেঞ্জ, এটা হচ্ছে কম্পাঙ্ক রেঞ্জ। ঠিক একই রকম ভাবে বিস্তারেরও একটা রেঞ্জ আছে, মানুষ শুনতে পায় 10⁻⁻11 মিটার থেকে শুরু করে 10⁻⁻5 মিটার পর্যন্ত। এটা কিসের রেঞ্জ, এটা হচ্ছে বিস্তার।
বিস্তারের রেঞ্জ। তো আমরা আসলে আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবেই তৈরি করছে যে আমরা কানে কি শুনতে পাবো সেটা একটা লিমিট থাকে, যে আমরা 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত সাউন্ড কানে শুনতে পারবো। তো কম্পাঙ্কের যেরকম একটা রেঞ্জ আছে 20 থেকে 20,000 হার্টজ, বিস্তারেরও একটা রেঞ্জ আছে। শব্দের যেই বিস্তারটা, শব্দ তরঙ্গের যে বিস্তার, ওই বিস্তারের মান যে কোনো রকম হইলে হয় না। বিস্তারের ভ্যালু 10⁻⁻11 থেকে 10⁻⁻5 এইটুকু রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলেই হচ্ছে আমরা শুনতে পাই। যদি বিস্তারের ভ্যালুটা 10⁻⁻5 এর থেকে বড় হয় বা 10⁻⁻11 থেকে ছোট হয়, তাহলে ওই সাউন্ডটা যতই আমাকে শক্তি নিয়ে এসে পৌঁছাক না কেন, আমি কিন্তু ওই সাউন্ডটার কানে শুনতেই পাবো না। ঠিক আছে? এখন আমরা একটা জিনিস চিন্তা করব, এখানে কিছু কথা বলা আছে, সেই কথাগুলো আমরা চিন্তা করব। আচ্ছা, এটা একটা কাজ করি, এই জিনিসগুলো আমাদের আগের স্লাইডে থাকলে ভালো হতো। লক করি, দেন কপি করতে হবে। আচ্ছা, কপি। তো আমরা এবার একটা জিনিস একটু চিন্তা করব কিভাবে, যে আমরা ফ্রিকোয়েন্সির রেঞ্জ কতটুকু হয় সেটা দেখলাম। ফ্রিকোয়েন্সির রেঞ্জ কতটুকু হয় সেটা দেখলাম, বিস্তারের রেঞ্জ দেখলাম। এবার আপনি একটু চিন্তা করেন তো, বিস্তার এর রেঞ্জ আপনি চিন্তা করেন 10⁻⁻5 ডিভাইডেড বাই 10⁻⁻11, তাহলে কত হয়? 10⁻6, মানে হাইয়েস্ট বিস্তার আর লোয়েস্ট বিস্তার। আমি যদি এইভাবে বলি তাহলে মনে হয় একটু বেটার হয়। এ ম্যাক্স বাই এ মিন কত হয়? 10⁻⁻5 মিটার বাই 10⁻⁻11 মিটার, ভাগ করলে কত হয়? 10⁻6। আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতটুকু পরিমাণ বিস্তারে সাউন্ড শুনতে পাবো সেটার রেঞ্জটা আমি বের করলাম। এখন তাহলে এইখান থেকে একটা জিনিস চিন্তা করেন, আই সমানুপাতিক কি? এ স্কোয়ার। আই সমানুপাতিক হচ্ছে এ স্কোয়ার। একজন বলছে 10⁻6 মানে 1 লক্ষ। না, 10⁻6 মানে হচ্ছে 10 লক্ষ। এটা মাথায় রাখবেন, দেখবেন এটা বড় হইলে কাজে লাগবে। 10⁻3 মানে কি? 1K। 10⁻6 মানে হচ্ছে 1 মিলিয়ন। 10⁻9 মানে হচ্ছে 1 বিলিয়ন। এটাকে আমরা কি বলি? হাজার। 1,000। এটা কত? 10 লক্ষ। আর 1 বিলিয়ন মানে কত? 100 কোটি। আমরা তো লক্ষ কোটি এগুলা চিন্তা করি, ওরা হচ্ছে বাইরে মিলিয়ন বিলিয়ন এগুলা চিন্তা করে। আপনি যদি কোটি বা এগুলার হিসাব জানতে চান তাহলে ব্যাপারটা এরকম, 10⁻5 এটা হচ্ছে 1 লক্ষ, 10⁻7 এটা হচ্ছে 1 কোটি। দেখি কেউ কেউ কি এমন আছেন যে আজকে এই জিনিসটা প্রথম জানলেন, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়নের হিসাব? এরকম মনে হয় নাই? যদি কেউ থাকেন একটু আমাদেরকে জানায়েন পোস্ট করে, নতুন শিখলাম। আপনারা তো এখন আর পোস্ট টোস্ট করেন না, বড় হয়ে গেছেন। বড় হলে আস্তে আস্তে ফেসবুক থেকে দূরে সরে মানুষ হচ্ছে পড়াশোনার দিকে ফোকাস করে। এটা ভালো, এটা ভালো জিনিস, কন্টিনিউ করা উচিত। সো আমরা যেখানে ছিলাম যে বিস্তারের রেঞ্জ ম্যাক্সিমাম বাই মিনিমাম কত হয়? 10⁻6 হয়। তাহলে চিন্তা করেন তো, তীব্রতা যেহেতু বিস্তারের বর্গের সাথে রিলেটেড, তীব্রতা যেহেতু বিস্তারের বর্গের সাথে রিলেটেড, তাহলে আমি কি বলতে পারি? দেখি কে কে বলতে পারে। আই ম্যাক্স বাই আই মিন কি হওয়া উচিত? এ ম্যাক্স বাই এ মিন সেটার স্কোয়ার হওয়া উচিত। তাহলে এই অনুপাতটা আমরা কত পাইছিলাম? 10⁻6 সেটার স্কোয়ার। 10⁻6 কে স্কোয়ার করলে কত হয়? একজন বলছে শামসুল, আমি জন্মের আগে থেকেই জানতাম। ও এত ট্যালেন্ট, এত ট্যালেন্ট, জন্মের আগ থেকেই জানতাম। ওকে, সো আরেকটা কথা একটু ভাইয়া বলবো, এটা একটু আজকে থেকে শুভ ভাইয়ের ক্লাসে মেনটেন করতে হবে। আমি আগে জিনিসটা করতাম না, মানে মাউস হাতে নিয়ে দাঁড়াইতাম না। মাউস হাতে নিয়ে দাঁড়াইতে গেলে আমার মনে হতো যে পড়ার টাইমটা আমি পড়ানোর টাইম কম পাই। কিন্তু এখন থেকে হচ্ছে ভাইয়া যেটা করব সেটা হচ্ছে যে মাউস হাতে নিয়ে দাঁড়াবো। সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন কি বিষয়ে, যে হচ্ছে একই কমেন্ট 3 বারের বেশি একসাথে করা যাবে না।
আমি যদি কাউকে দেখি যে একই কমেন্ট ৩ বারের বেশি একসাথে করতেছে, তাহলে বুঝবো সে হচ্ছে আমার ক্লাসে স্প্যামিং করতেছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে ক্লাসে কমেন্ট করা থেকে ব্লক করব। আমি আপনাকে ক্লাস করতে দিব, কিন্তু কমেন্ট করা থেকে ব্লক করব। কারণ ধরেন আপনারই একজন ফ্রেন্ড, ও হয়তো ক্লাসে একটা জিনিস জানতে চাচ্ছে, ভাইয়া যে এখানে max by min এখানে কি লিখছেন, বা এখানে 10 to the 6 মানে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে চাইছে। কিন্তু আপনি লিখলেন কি আমার নাম হচ্ছে বারাক ওবামা। এটা আপনি ১০০ বার কমেন্ট করলেন। আপনার কমেন্টের জন্য অন্য অনেকের ভালো গুরুত্বপূর্ণ শিক্ষার যে জিনিসপাতিগুলো, টেকনিক্যাল জিনিসপাতিগুলো কমেন্ট দেখা যায় না। তো এইটা মেইনটেইন করার জন্য এখন থেকে নিয়ম হচ্ছে একই কমেন্ট আপনি কখনো একসাথে ৩ বারের বেশি করবেন না। যদি সেটা করেন তাহলে ভাইয়া কিন্তু আপনাকে ব্লক করে দিব। এবং আমার খুব কষ্ট হয়, আপনাদের প্রত্যেককে আমি অনেক ভালোবাসি। আমি সবসময় সবার সাথে বলি যে এইচএসসি ২৬ ব্যাচ হচ্ছে আমার দেখা বেস্ট ব্যাচ গুলোর মধ্যে একটা, অনলাইনের মধ্যে। তো আমি আপনাদের থেকে অনেক এক্সপেকটেশন করি। শুধুমাত্র আপনার রেজাল্ট ভালো করবেন, অনেক ভালো কিছু করবেন এটাই না। আপনাদের আচরণ, আপনাদের স্বভাব সবকিছু হতে হবে একদম টপ নচ। মানে আপনারা হবেন আইডিয়াল, বা কি বলবো? আপনারা আইডল হবেন বাকি জেনারেশন বা ব্যাচ গুলোর জন্য। এটা আমি এক্সপেক্ট করি আপনাদের থেকে। তো আমি এইটুকু পর্যন্ত তাহলে যদি একটু যাই নিচে, আ নিউ মেসেজ, ওকে নিউ মেসেজে চলে আসছি। ওকে। তো আমরা তাহলে এবার একটু তাহলে আ সো এবার তাহলে একটু কাজ করি 10 টু দি পাওয়ার 6। 10 টু দি পাওয়ার 6 কে স্কয়ার করলে কি হয়? 10 টু দি পাওয়ার 12। তাহলে আমরা এইটা একটু মাথায় রাখবো। I max এবং I min তীব্রতার সর্বোচ্চ মান এবং তীব্রতার সর্বনিম্ন মান, এটার অনুপাতটা হবে 10 টু দি পাওয়ার 12। এবার আসেন আমরা 1000 হার্টজ, 1000 হার্টজ এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি। স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি বা প্রমাণ কম্পাঙ্ক। এটাকে প্রমাণ কম্পাঙ্ক বা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি বলা হয়। তো এই যে 1000 হার্জ, 1000 হার্জে আমরা দেখা যায় যে 1000 হার্জ এর জন্য 1000 হার্জ এ আমরা মিনিমাম যেইটুকু তীব্রতা শুনতে পাই সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার, এবং ম্যাক্সিমাম যেটা শুনতে পাই সেটা টেস্ট করে দেখা গেছে সেটা হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কয়ার। আমরা পরীক্ষা করছে, মানে সায়েন্টিস্টরা এই শক্তিটা নিয়ে প্রমাণ পরীক্ষা করছে যে 1000 হার্জ স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সিতে যদি আমি চিন্তা করি, তখন দেখা যায় সবচেয়ে কম যেই তীব্রতার সাউন্ড মানুষ শুনতে পায়, মানুষের কানে ধরতে পারে 10 টু দি পাওয়ার -12। আর সবচেয়ে বড় যে সাউন্ডটা ধরতে পারে এটা হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কয়ার। সো আমরা একটু দেখি তো আমরা যে রেঞ্জটা থিওরিটিক্যালি করছিলাম ওইটা কি মিলে কিনা। I max বাই I min কত আসছে? 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -12। তাহলে করলে কত হয়? আলটিমেটলি 10 টু দি পাওয়ার 12। তাহলে কিন্তু আমাদের ম্যাচ করছে। ওই যে একটু আগে আমরা প্রমাণ করে আসছিলাম না যে এরকম কিছু হওয়ার কথা, আমরা আসলেই বাস্তব লাইফে কি দেখলাম? হ্যাঁ, এক্সাক্টলি এরকম কিছু হয়েছে। তো এইবার আপনাদেরকে একটা জিনিস বলে রাখবো, এটা একটু মাথায় রাখবেন। এইটা মাথায় রাখতে হবে যে 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার কে বলা হয় প্রমাণ তীব্রতা, বা আমরা এটাকে I নট দ্বারা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার। কেন এটাকে প্রমাণ তীব্রতা বলা হয়? কারণ এটার সাথে কম্পেয়ার করে বাদবাকিগুলোকে তুলনা করা, মানে এটার সাথে কম্পেয়ার করে বাদবাকিগুলোকে বোঝার চেষ্টা করা হয়। ঠিক আছে? সো আমাকে কে জানি একটা অনেক বড় কমেন্ট করছে। নাম কি ওর? মোহাম্মদ শরীফুল ইসলাম। আচ্ছা ভাই, আপনার এই কমেন্টটি একটু আমাকে পার্সোনালি কইরেন। শরীফুল ইসলাম সৌরভ, অনেক বড় কমেন্ট, পড়ে তো শেষ করতে পারতেছি না। আচ্ছা, ওবায়দুল বলছে কিন্তু ভাইয়া পাওয়ার তো নেগেটিভ। পাওয়ার নেগেটিভ হলে সমস্যা নেই। এই যে কাটাকাটি যে ভাগ করে আমরা 10 টু দি 12 পাইছি। পাওয়ার নেগেটিভ মানে কি? সংখ্যাটা অনেক ছোট। 10 টু দি পাওয়ার 12 মানে কত? 10 টু দি পাওয়ার 12 মানে 1 লক্ষ কোটি। তার মানে পাওয়ারটা হচ্ছে 1 ভাগ, 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। তো এইটাকে কেন আমরা প্রমাণ তীব্রতা ধরলাম? কারণ এইখানে মানে এর থেকে কম তীব্রতার সাউন্ড শোনাই যায় না। কানে যে সাউন্ড গুলো শুনতে পাই তার শুরুই হয় এইখান থেকে। তাহলে এইটার থেকে কে কত বেশি সেটা তুলনা করে আমরা হচ্ছে ভালো ফিল করতে পারবো। যেহেতু আমরা সংখ্যা মার্কিং করি কি 0 থেকে না, 0, 1, 2, 3, 4, 0 থেকে নিচে তো আর কোনো সংখ্যা হইতে পারে না। ঠিক এইটার থেকে নিচে তো আর যেহেতু কোনো আপনার তীব্রতা শোনা সম্ভব না, তাই এখান থেকেই হচ্ছে সব ধরনের ক্যালকুলেশন গুলো শুরু হয়।
তাই এটাকে আমরা প্রমাণ তীব্রতা বা স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি বলে থাকি। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত গেল। এখন ভাইয়া যা, যা কথাবার্তাগুলো বলছে এগুলাই হচ্ছে এখানে আছে। এটা হচ্ছে আপনারা আরেকটা জিনিস এখানে বলছে যে সভ্যতার প্রারম্ভ। সভ্যতার প্রারম্ভ অর্থাৎ আপনি যে 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার এটাকে সভ্যতার প্রারম্ভ বলা হয়েছে। এই যে এটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? 1000 হার্টজ কম্পাঙ্কের শ্রাব্যতার প্রারম্ভিক সীমা সেটা হচ্ছে এত ওয়াট পার মিটার স্কয়ার বা আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াট ক্ষমতার সমান। কেন ক্ষমতার সমান? কারণ একক ক্ষেত্রফলে যদি আমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে ক্ষমতাটা 10 টু দি পাওয়ার -12 ওয়াট। আচ্ছা। এবার আমরা এখানে কিছু মানে বিল্ট ইন কিছু স্লাইড আছে। আমি ওইখানে না যেয়ে আহ ভাই এর আগে যেই রেঞ্জটা ঠিক মানুষের ক্ষেত্রে হ্যাঁ, আমি যেই রেঞ্জ গুলো বলছি সবগুলাই হচ্ছে মানুষের কানে কি ফিল করে সেই অনুযায়ী হচ্ছে সবগুলাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আইটাকে টি এর মতো লাগতেছে। না আইটা টি এর মতো লাগলে হবে না। আইটাকে আই এর মতোই লাগতে হবে। কই আই কই লিখছি আমি? আইটা ও আচ্ছা উপরে বড় এখানে ছোট এরকম কিছু? এই যে দেখছেন? আই তো আই। হ্যাঁ? তো এটা আপনার একটু বুঝে নিতে হবে। তো অনেক সময় এরকম হয় যে হচ্ছে যে অ্যাডমিশনের ক্লাসে অনেক সময় থাকে না অফলাইন ক্লাসগুলোতে এরকম হইতো। পোলাপান সারারাত পড়ে টরে আসে লাইভ ক্লাস মানে অফলাইন ক্লাসের মধ্যে ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠে ধরেন চলতরিতে ক্লাস হচ্ছে। তো একজনকে জিজ্ঞেস করলাম মানে এই আই বলতো কি বুঝায়? আই বলতে মানে ধরেন এরকম এই ঘুমাচ্ছ থার্ড বেঞ্চের বাম কর্নারের উঠো তো হ্যাঁ উঠলো চোখ টোক ডোলে টোলে উঠছে তখন আমি এখানে জিজ্ঞেস করি বলতো এখানে আই কত 10 ওয়াট পার মিটার স্কয়ার হবে নাকি 20 ওয়াট পার মিটার স্কয়ার হবে তো চোখ ফ্যালফেল করে তাকায় বলে ভাইয়া 20 ওয়াট পার মিটার স্কয়ার হবে অথচ পড়াচ্ছি কি চলতরিৎ এর আসলে জিজ্ঞেস করছে আই মানে কত অ্যাম্পিয়ার কারেন্ট হবে ওরে বলছি 20 ওয়াট পার মিটার স্কয়ার ও 20 ওয়াট পার মিটার স্কয়ার এগ্রি করে ফেলছে তো এরকম করলে আসলে কি হয় যে যারা ঘুমায় যায় তাদের ঘুমটা আর কি একটু ভাঙে ওটা তো ভাঙে তার সাথে ওর সাথে সাথে আশেপাশে যত স্টুডেন্ট ঘুমাচ্ছিল ক্লাসের মধ্যে সবার হচ্ছে ঘুমটা ভেঙে যায় আর কি তো আপনাদের তো অনলাইনে তো এভাবে ঘুম ভাঙাইতে পারবো না যারা ঘুমায় গেছেন অলরেডি তারা ঘুমায় টুমায় যান এবং আপনাদের যে যারা সজাগ আছেন তারা একটু শিখবো জীবিত পোস্ট টোস্ট দিয়েন বাকিরা যারা হচ্ছে পুরা জীবনেই ঘুমায় পড়ছে মানে শিক্ষা জীবনেই যারা ঘুমায় পড়ছে তারা একটু পোস্ট টোস্ট দেখে ইন্সপায়ার হবে যে না সবাই তো একটু পড়াশোনা করতেছে আমারও একটু করা দরকার আহ, আচ্ছা ওকে তাহলে আমি এর পরের অংশটুকুতে একটু যাই এর পরের অংশে এখানে অনেকগুলো হচ্ছে কি থাকবে অনেকগুলো বিল্ট ইন স্লাইড থাকবে আমি সেখানে না যেয়ে আমরা হচ্ছে কি করব আমরা এটাকে একটু নিজে থেকে দেখব সো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাইয়া ম্যাথ পরীক্ষায় 100-তে 90 পাওয়া 90 না ধরেন 100-তে 80 পাওয়া এটা কি ভালো নাকি খারাপ ম্যাথ পরীক্ষায় 100-তে 80 পাওয়া এটা কি ভালো না খারাপ কি বলবেন দেখি আমাকে কমেন্ট করেন ম্যাথ পরীক্ষায় 100-তে 80 পাওয়া ভালো না খারাপ ভালো। আচ্ছা। না এটা আসলে এত সহজে বলা যায় না। ধরেন আপনি ক্লাস 2 তে পড়েন। ক্লাস 2 তে ম্যাথ পরীক্ষা হইছে। ধরেন মেক্সিমাম স্টুডেন্টই ১০০ তে হচ্ছে ১০০ ই পাইছে। কেউ একটু খারাপ করছে ৯৮, ৯৭। ওই জায়গায় আপনি পাইছেন ১০০ তে ৮০। এবার বলেন তো এটা কি ভালো না খারাপ? এটা প্রচন্ড খারাপ রেজাল্ট। আপনি ক্লাস 2 এর যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি তখন চিন্তাও করতে পারেন যে এই জীবন রেখে আর কি করব? কি আছে আর জীবনে? নাহ এই জীবনটা শেষই করে ফেলি। হতেই পারে। কিন্তু ধরেন আপনি হচ্ছে কলেজে উঠছেন, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন। আপনার এখন ম্যাথ পরীক্ষায় পাস নিয়ে টানাটানি। মেক্সিমাম স্টুডেন্ট পরীক্ষায় ১০০ তে মানে ৭৫ এ কততে পাস? ২৫ এ মনে হয়। মানে ২৫ এর জায়গায় ২৬ উঠাইতে পারলে বাঁচলাম। তো ওই সময় ধরেন কেউ ১০০ তে ৮০ পেয়ে গেল বা ৭৫ এ ধরেন ৬৫, ৭০ পেয়ে গেল। চিন্তা করেন তো ওর কি অবস্থা হবে? ও তো ধরেন উড়বে। হ্যাঁ, ও তো উড়বে। তখন কি হবে? ওর সামনে দিয়ে ধরেন ছেলে যদি হয়ে থাকে, কোন মেয়ে গেলে বা মেয়ে যদি হয়ে থাকে তাহলে কি করবে জানি না, যেহেতু মেয়ে ছিলাম না। ওর তখন ধরেন দুনিয়াটা অনেক রঙিন মনে হবে, হ্যাঁ? এই সেই। তাহলে এই যে বিষয়টা ১০০ তে ৮০ এটা ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে, নির্ভর করে আপনি কোন ক্লাসে আছেন। ঠিক একই রকম ভাবে মানে এই যে আপনি কিভাবে বুঝছেন? আপনি কিন্তু ৮০ তো ছিল কি পরম মান। ১০০ তে ৮০ হচ্ছে পরম মান। পরম মান ৮০ সংখ্যাটা দেখে আপনি বুঝেন না এটা ভালো না খারাপ। যখন আপনি কম্পেয়ার করছেন ক্লাস ২ তে বাকি সবাই পাইছে ৯৮, ৯৭, ১০০ আমি পাইছি ৮০ তখন আপনার মনটা খারাপ হইছে। আবার ওই ৮০ পাইছেন পরম মানটা সেইমই আছে বাট কি হইছে? বাট কি হইছে সেটা হচ্ছে যে
একজন কমেন্ট করছে, "আপনি কি এমন করতেন কিনা?" না, আমি এমন কমেন্ট যদি এরকম করতে থাকতাম, একসাথে ধরেন ৮০ পেয়েই যদি আমি এরকম চুল এরকম করতাম, তাহলে কি আর বুয়েটে ১২তম হইতাম? ১০০ তে ৯৮ পাওয়ার পরও ২ কেন পাইলাম না? এটা নিয়ে টেনশনে থাকতাম। এজন্য না বুয়েটে ভালো করতে পারছি। ঠিক আছে? আচ্ছা। যেটা বলতেছিলাম যে ভুলে গেছি কথা। সেটা হচ্ছে আমাদের যখন এই কেসটা আসবে যে ৮০ মার্কসই কিন্তু ৮০ মার্কসটা আমার হচ্ছে যখন কম্পেয়ার করলাম বাকিরা ২৫-২৬ উঠাইতে কষ্ট পাচ্ছে, আমি ৮০ পেয়ে গেছি। তখন হচ্ছে আমার এই ৮০ মার্কসটাই ভালো ফিল, শান্তি দিচ্ছে, প্রশান্তি দিচ্ছে। তো আমাদের অলওয়েজ ক্যালকুলেশন সময় পরম মানটা হচ্ছে ইম্পোর্টেন্ট না, আপেক্ষিক মানটা ইম্পোর্টেন্ট। আমাদের কান আমাদের কান পরম মান সেন্স করে না, বরং আপেক্ষিক মান সেন্স করে। আমাদের কানটা আমাদের মস্তিষ্কের মতোই। ও শ্রাবন্তী বলছে কি, "ভাইয়া নুডলস খাবেন?" আমাদের ওরা স্যান্ডউইচ এনে রাখছে। কিন্তু আমি ক্লাসটা শেষ হচ্ছে না দেখে খাইতে পারতেছি না। ক্লাস শেষ হবে আর গরম, গরম স্যান্ডউইচ চলে আসবে। ঠিক আছে? আহ সারা বলছে, "আমি একবার ৮৭ পাইছিলাম ক্লাস 4 এ থাকতে। কান্না করতে, করতে জ্বর চলে আসছে।" আমি না ক্লাস 1 থেকে 5 অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার ধরেন ক্লাস 5 এর কথা মনে আছে। ক্লাস 5 এ মনে হয় আমার স্কুলে ৫০০ জন ছিল। আমি ওর মধ্যে ২৫০ তম হইতাম। এটাতেই আমি অনেক ব্যাপক খুশি ছিলাম। একটা স্কুলে ৫০০ স্টুডেন্ট ক্লাস 5 এ, ওইটার মধ্যে ২৫০ পজিশন। আর যখন হচ্ছে অ্যাডমিশনে আসলাম পুরো বাংলাদেশে, তখন আমার পজিশন ২ ডিজিট। আলহামদুলিল্লাহ। তো আ মানুষ চাইলে ভাগ্য যেকোনো আল্লাহ পাক চাইলে ভাগ্য যেকোনো সময় চেঞ্জ হইতে পারে। হ্যাঁ? ইন্সপায়ার হইতে হবে। ভাইয়া চেয়ার খুলে পড়ছি। চেয়ার খুলে পড়তেছে অস্থির। আচ্ছা, তাহলে আমাদের কানও হচ্ছে পরম মান সেন্স করে। তো এইটা নিয়ে আমাদের গবেষণা হইছে। আমাদের কাছে মনে হয় না যে ভাইয়া একটা সাউন্ড ধরেন ১ ওয়াট, এইটা কানে যতটুকু জোরে শুনবো, কানে কতটুকু শুনবো? দেখা গেছে আমরা সবচেয়ে কম শুনতে পারি কি 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার। ধরলাম এইটাকে আমি ১ বললাম যে 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার যতটুকু শুনতে পাই এইটা হচ্ছে 1। হুম? এই যে আমি বলেছিলাম একটা ওই কমেন্ট বারবার করা যাবে না। সৌরভ ও এই কাজটা করেছে। তো আমি আশা করব সৌরভ এরপর থেকে আর এটা করা যাবে না। তো আমি 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াট পার মিটার স্কয়ার এইটুকু তীব্রতা কানে কতটুকু সেন্স করে ধরলাম এটাকে 1। তাহলে এটার থেকে যদি ১০ গুণ করি, 12 থেকে 11 হইল, তাহলে ১০ গুণ হইছে। তাহলে কানে কি ১০ গুণ জোরে সাউন্ডটা শোনার কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের কানের মধ্যে একটা লক ফাংশন আছে। আমাদের কানের মধ্যে একটা লক ফাংশন আছে। আমি যখন এই যেকোনো একটা সাউন্ড যখন কানের ভিতরে প্রবেশ করে, আমাদের কানের পর্দা থেকে মস্তিষ্কে যাওয়ার আগে একটা লক ফাংশন কাজ করে ১০ গুণটাকে ১ গুণ বানায় দেয়। ফলে আপনি তীব্রতা হয়তো, যে এখানে হচ্ছে তীব্রতা, তীব্রতা হয়তো ১০ গুণ করছেন কিন্তু কানে শুনবেন জাস্ট দ্বিগুণ। আগে যদি ১ গুণ হয়ে থাকে এখন দ্বিগুণ শুনবেন। আপনি আরো ১০ গুণ বাড়াইলেন, আপনার মনে হচ্ছে ভাইয়া আমি মনে হয় সাউন্ডটা মনে হয় কি হবে যে আ আ কি জানি বলে এখানে ১ থেকে এখানে ১০ গুণ, এখানে ১০০ গুণ এরকম হয়ে যাবে। কিন্তু আপনি দেখবেন সাউন্ডটা শুনবেন আগের ৩ গুণ। মানে এখানে ১০ করে, করে বাড়তেছে, এখানে ১, ১ করে, করে বাড়তেছে। এই অদ্ভুত ব্যাপারটা আগে মানুষ কল্পনা করে নাই। সর্বপ্রথম যেই সায়েন্টিস্ট এই জিনিসটা ডিসকভার করে যে আল্লাহ পাক মানুষের কান থেকে মস্তিষ্কের মধ্যে একটা লগ প্রসেসর রেখে দিছে। একটা লগ প্রসেসর রেখে দিছে যে ওর কাছে যে তীব্রতাটা আসে, ওই তীব্রতাটাকে লগ করে বা লগ হিসেবে নিয়ে যে আউটপুটটা দেয়, সেটাই হচ্ছে সে মস্তিষ্কে ওই অনুভূতিটা তৈরি করে। তো এইটার উপর ভিত্তি করে তখন সায়েন্টিস্টের নাম কি? ফন। সায়েন্টিস্টের নাম ছিল ফন। সো এই যে
এই সায়েন্টিস্ট এটা আবিষ্কার করছে, ওনার নাম অনুসারে এখানে একটা এককও দেওয়া হয়েছে। তো তখন আমরা একটা নতুন টার্ম বলি, সেটাকে হচ্ছে বলা হয় লাউডনেস। লাউডনেস বা এটাকে বাংলায় বলা হয় শব্দোচ্চতা, মানে আমি কানে কতটুকু শব্দ শুনতেছি। আগে ধারণা করা হইতো যে যত বেশি তীব্রতা কানে তত বেশি শুনবো, কিন্তু পরবর্তীতে সায়েন্টিস্ট ফন এটা পরীক্ষা করে দেখার পর থেকে এটা প্রমাণিত হইল আমরা কানে কতটুকু শুনবো সেটাই হচ্ছে শব্দোচ্চতা। আমরা কানে কতটুকু তীব্র শব্দ শুনবো বা আমরা কানে কতটুকু আমরা কানে শব্দকে কতটুকু তীব্র শুনবো, এইভাবে লেখা বেটার। কানে শব্দকে কতটুকু জোরে শুনবো, তাই শব্দোচ্চতা। তাই শব্দোচ্চতা এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। লাউডনেসের প্রথম লেটার এল, এল দ্বারা প্রকাশ করা হয়। তো বিজ্ঞানী ফনের মতে, বিজ্ঞানী ফনের এক্সপেরিমেন্টের পর আমরা পাইলাম লাউডনেস আমরা কানে কতটুকু জোরে শুনবো সেইটা আসলে কার সাথে রিলেটেড? লগ অফ তীব্রতা। তীব্রতা লগের সাথে রিলেটেড। তীব্রতা যত বেশি হবে সেটাকে লক করার পর যে মানটা পাওয়া যাবে আমরা কানে তত বেশি জোরে শুনবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আমরা কি বলছে, আপনার গুণাবলী গুলো শুনে আমার আম্মু আমাকে উত্তম মাধ্যম উপহার দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া একটু বড় করে লেখেন। আর বড় করে লিখলে তো বোর্ডে লেখাই আসবে না। ফন আবিষ্কার করলো ফোনের লাউডনেস। আচ্ছা, ক্লাস 5 এর পিএসসি পরীক্ষায় ম্যাথে 100 পেয়েছিলাম। গ্রেট, কংগ্রেচুলেশন সুবহানাকে। আচ্ছা, তাহলে আমরা কানে কতটুকু জোরে শুনি সেটাকে আমরা লাউডনেস বলি। কানে কি শুনতে পাচ্ছি সেটা হচ্ছে লাউডনেস। তীব্রতা হচ্ছে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে শব্দ তরঙ্গ কতটুকু শক্তি নিয়ে পাস করতেছে বা শব্দ কতটুকু শক্তি নিয়ে আসতেছে সেটা আমরা কানে ফিল করি না। আমরা কানে ফিল করি, ওটাকে লক করলে কতটুকু পাওয়া যায় সেটা হচ্ছে ফিল করি। আচ্ছা, তাহলে এই লগ অফ আই, এখানে যে এককটা আসে এককটাকে বলা হয় ফন। সায়েন্টিস্টের নাম হচ্ছে ফন বলে। তো এটাকে আপনি এফ দ্বারা প্রকাশ করতে পারেন। আরেকভাবে প্রকাশ করা যায় 10 লগ আই, এটাকে বলে ডিএফ। হ্যাঁ, ডিএফ মানে কি? ডিএফ মানে হচ্ছে ডেসি ফন। ডিএফ মানে হচ্ছে ডেসি ফন। আচ্ছা, কিন্তু এখানেই হচ্ছে নেট প্লাস কারেন্ট দুইটাই চলে গেছে। অয়ন বলছে আচ্ছা, আর আমার থেকে আপনার class ভালো আচ্ছা অয়ন, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য দোয়া রইলো, আপনি যেন অনেক ভালো করতে পারেন ইনশাল্লাহ। আমি ফিজিক্সে 190 পাইছি। গ্রেট, কংগ্রেচুলেশন। আচ্ছা, তো আমরা এইটুকু পড়লাম, কিন্তু আমরা কানে কতটুকু শুনতে পাই সেটার থেকেও ইম্পর্টেন্ট আমাদের মস্তিষ্কের মতো আমাদের কানটাও কম্পেয়ার করতে পছন্দ করে। মস্তিষ্কের মতো কানটাও কম্পেয়ার করে করে আসলে ফিল করে। সো আমাদের মস্তিষ্ক যেরকম 100-তে 80 পাইলাম এটা নিয়ে সে স্যাটিসফাইড না, সে আগে আশেপাশে তাকায় বাকিরা কত পাইলো। বাকিরা যদি 40-50-এ প্যাকেট হয়ে যায়, আমি পাইছি 80, ওয়াও গ্রেট। আর বাকিরা পাইছে 90, 95, 100, আমি পাইছি 80। এই জীবন রেখে আর কি লাভ? এই জীবন রেখে আর কি লাভ? হ্যাঁ, সো আমাদের মস্তিষ্ক এইভাবে কম্পেয়ার করে। মস্তিষ্কের কম্পারিজনটা কি? মস্তিষ্ক বা কান যেটা সে ফিল করে সেটা হচ্ছে তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল কি? তীব্রতা লেভেল হচ্ছে প্রমাণ শব্দের শব্দোচ্চতা থেকে কোনো শব্দের শব্দোচ্চতা কত বেশি, তাই ওই শব্দর তীব্রতা লেভেল।
তো আরেকজন সায়েন্টিস্ট, ওনার নাম বেল। বেল সায়েন্টিস্ট, উনিও এই ফিল্ডে অনেক অনেক বেশি হচ্ছে কন্ট্রিবিউশন রেখে গেছে। মইনুল হাসান বলছে আমি ফিজিক্সে 85 পাইছি। এই যে আপনারা যখন বলতেছেন 90 পাইছি, 85 পাইছি, তখন কিন্তু ভাইয়ার অনেক কষ্ট লাগে। ভাইয়ারা এত কষ্ট করে পড়ায়, কিন্তু আপনারা এই যে এত সুন্দর সুন্দর রেজাল্ট গুলো পাইছেন, কলেজে 80+ উঠানো অনেক অনেক বড় ব্যাপার, কিন্তু আপনারা এটা কেউ শেয়ারই করেন না আমাদের সাথে। আপনারা অবশ্যই এই সুন্দর রেজাল্ট গুলো আমাদের সাথে শিখবো জিতবোতে আপনাদের প্রাইভেট গ্রুপ এইচএসসি Q3 Q2 Q1 Q4 এগুলোতে শেয়ার করবেন। তাহলে আপনার নিজেরও টার্গেট থাকবে, আমি এইবার শেয়ার করছি, পরের বারও শেয়ার করতে হবে। আপনাকে দেখে বাকিরা মোটিভেট হবে, বা আপনি যেই মাধ্যমে বেটার হচ্ছে শিখতেছেন, আপনার আশেপাশে যারা হচ্ছে ভালো হয়তো ওইরকম শিক্ষা মাধ্যম পাচ্ছে না, তারাও যেন হচ্ছে আপনার মতো করেই ভালো সার্ভিস পায়, সেটার জন্য আপনারও কিছু দায়বদ্ধতা এবং রেসপন্সি থাকে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন তাহলে চিন্তা করেন, প্রমাণ শব্দের তীব্রতা কত ছিল? 10⁻⁻12। তাহলে প্রমাণ শব্দের যদি আমি চিন্তা করি, তাহলে প্রমাণ শব্দের শব্দচ্যুতা, ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে প্রমাণ শব্দের শব্দচ্যুতা। প্রমাণ শব্দের শব্দচ্যুতা সেটা কত? সেটাকে আমি ধরলাম, এটাকে L0 বলবো। সেটা কি আসবে? লগ I0। I0 কত? I0 হচ্ছে ওই যে 10⁻⁻12। ঠিক আছে? এখন ধরেন I তীব্রতার শব্দের শব্দচ্যুতা, সেটা ধরেন L। এটা কি আসবে? লগ I। তাহলে আমার কান আসলে কিভাবে ফিল করে? আমার বা আপনার, মানুষের কান হচ্ছে তীব্রতাকে ডিরেক্টলি ফিল করে না, লগ হয়ে তারপর যেটা আসে সেটা ফিল করে। বাট ফিল করার পর, মানে সেটা ফিল করা মানে হচ্ছে কানে এটা পৌঁছাইছে। কানে পৌঁছানোর পর এটা কতটুকু জোরে বা এটা কতটুকু আস্তে, মাথায় এটা কিভাবে জাজ করে যে সব থেকে কম যে সাউন্ড শুনতে পাই সেটা হচ্ছে এইটা, তার তুলনায় এটা কতটুকু বেশি, ওইটুকু সাউন্ডের অনুভূতি হচ্ছে মাথা আপনার মধ্যে তৈরি করে। তাহলে একটু খেয়াল করে, পুরো ব্যাপারটা কিন্তু একটু কমপ্লেক্স। সেটা হচ্ছে প্রথমত আমাদের কানের মধ্যে যে তীব্রতাটা যখন ঢুকে, লগ হয়ে ঢুকে, তো লগ হয়ে এটা ঢুকলো, লগ I0, লগ I, এগুলা মাথায় ঢুকলো, কান হয়ে মাথা পর্যন্ত আসলো। এখন মাথা কিভাবে প্রসেস করে? সবচেয়ে কম সাউন্ড আমি শুনতে পাই এইটা, তাহলে আমার এই সাউন্ডটা কতটুকু অনুভূতি মাথায় তৈরি করবে সেটা হচ্ছে এই সাউন্ডের থেকে এই সাউন্ড, মানে বা প্রমাণ সাউন্ড থেকে এটা কতটুকু বেশি, এল থেকে L0 বাদ দিলে কতটুকু থাকে, বা L0 এর তুলনায় এল কতটুকু বেশি, সেইটুকু পরিমাণ অনুভূতি হচ্ছে আমাদের মাথায় তৈরি হবে। তাহলে মস্তিষ্কে শব্দের অনুভূতি, মস্তিষ্কে শব্দের অনুভূতি, এইটাকে আমরা বলি বিটা বা তীব্রতা লেভেল। এটাকে আমরা বলি হচ্ছে তীব্রতা লেভেল। এটাই হচ্ছে তীব্রতা লেভেল, এটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। এটা আসলে কি? আমি যেই সাউন্ডটা শুনতেছি সেটা লাউডনেস, একদম কম যে লাউডনেসটা আছে ওটা থেকে কতটুকু বেশি। ওই যে বললাম সবকিছু কম্পেয়ার করে মাথা, যে 80 পাইছে, এটা বাকিদের তুলনায় কত। ঠিক একই রকম ভাবে আমি এলটা আমার মাথায় এসে পৌঁছাইছে, কিন্তু সবচেয়ে কম যেটা শুনতে পাই এটার থেকে কতটুকু বেশি, এটা ওই অনুযায়ী সে অনুভূতিটা তৈরি করে। এই অনুভূতিটাকে আমরা তীব্রতা লেভেল বলে থাকি। তাহলে আপনি তাহলে চিন্তা করেন এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে লগ I মাইনাস লগ I0, এটা চলে আসবে। লগ I মাইনাস লগ I0, এইটুকু চলে আসবে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এবার আমরা কি করতে পারি? লগ যখন বিয়োগ হয় তখন আমরা একসাথে নিয়ে আসলে কি ভাগ হয়ে যায় না? একসাথে নিয়ে আসলে ভাগ হয়ে যায়। ঠিক আছে? এবং এইখানে এত ফন থেকে এত ফন বিয়োগ করার পর যেটা থাকে সেটাকে আমরা এককটাকে বলি হচ্ছে বেল। এই এককটাকে বলা হয় বেল, বা এটাকে সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করা হয়। বি দ্বারা বেল বোঝানো হয়, সায়েন্টিস্ট বেলের নাম অনুসারে বেল বলা হয়। আপনি যদি এটাকে 10 দিয়ে গুণ আকারে লেখেন, 10 দিয়ে গুণ করলে এটা কি আসবে? ডেসি বেল। 10 দিয়ে গুণ করলে এটা আসবে ডেসি বেল।
10 দিয়ে গুণ করলে এই গুণফলটাকে আমরা বলবো ডেসিবেল। ঠিক আছে, তাহলে চিন্তা করেন পুরা জিনিসটা যে আরেকবার একটু বলি, পুরা জিনিসটাকে একটু সামারি করতে হবে আমার। তাহলে আমরা এখান থেকে আসি, তাহলে ভালো বুঝতে পারবেন। তাহলে আমরা কানের মধ্যে কতটুকু সাউন্ড, মানে একক ক্ষেত্রফল একক সময় কতটুকু সাউন্ড কানে পৌঁছায়, এটা তো তীব্রতা। কিন্তু কানের থেকে মস্তিষ্কে যাওয়ার সময় এটা লগ হয়ে তারপর মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক পর্যন্ত যেটা পৌঁছায় সেটা হচ্ছে শব্দোচ্চতা। মানে আমরা কানে শব্দ কতটুকু জোরে শুনবো, কতটুকু জোরে শুনবো, এটা হচ্ছে শব্দোচ্চতা। শোনা আর ফিল করা সেম জিনিসটা। কানে কতটুক পর্যন্ত শুনবো, মানে এখানে কান দিয়ে ঢুকার সময় কতটুক লগ হয়ে সেটা ঢুকবে, সেটা হচ্ছে আমাদের শব্দোচ্চতা বা লাউডনেস। আমাদের এটার একক কি? ফন। এটার একক হচ্ছে ফন। তো আপনি 10 দিয়ে যদি গুণ করেন এটাকে ডেসি ফন বলা হবে। এখন আমরা তীব্রতা লেভেল বলতে কি বুঝি? কানের ভিতরে ওইটা পৌঁছাইলো, বাট মাথা চিন্তা করবে যে এইটা সবচেয়ে কম যে সাউন্ড শুনতে পাই সেটার তুলনায় কতটুকু বেশি। ওই অনুযায়ী সে আপনার মাথার মধ্যে ওইটার অনুভূতিটা তৈরি করবে। তো প্রমাণ শব্দে শব্দটা থেকে কোন শব্দের শব্দটা কত বেশি, তাই ওই শব্দের তীব্রতা লেভেল, বা মস্তিষ্কে শব্দের অনুভূতি কতটুকু সেটাই আসলে তীব্রতা লেভেল। সেটা কিভাবে মাপি আমি? যে আমার সাউন্ডটার তীব্রতা লেভেল, সেটা প্রমাণ সাউন্ড বা সবচেয়ে কম যে সাউন্ডটা শুনতে পাই সেটার থেকে কতটুকু বেশি, সেটাই হচ্ছে আমি শুনতে পাবো বা ফিল করব। তাহলে আমি লগ আই মাইনাস লগ আই নট, এটার এককটা হচ্ছে বেল। তাহলে আমরা লগকে ভিতরে একসাথে আনলে লগ বিয়োগ মানে ভিতরে ভাগ হয়ে যাবে, আই বাই আই নট। আমি যদি বেলের পরিবর্তে ডেসিবল আকারে অ্যান্সারটা চাই, তাহলে ওই যে 1 মিটারকে ডেসিমিটারে নিতে হলে কি 10 দিয়ে গুণ দিতে হয়, ঠিক এখন বেল থেকে ডেসিবেলে আসতে হলে 10 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, ওকে। আমি ফার্স্ট টার্মে এক্সামে 10th হইছি, নুসরাত জাহান বলছে। না, এটা এখানে কমেন্টে বললে হবে না, আমাদেরকে অবশ্যই শিখবো দিব্যতে জানাইতে হবে। আপনাকে দেখে আপনার জুনিয়ররা, আপনার আসল ফ্রেন্ডরা অনেকে ইন্সপায়ার্ড হবে। তো এটা ভাইয়ার রিকোয়েস্ট, আপনি অবশ্যই আপনার সুন্দর রেজাল্ট, যারাই সুন্দর রেজাল্ট করছেন, একটা সাবজেক্টে ভালো করছেন, পুরো কলেজে ভালো করছেন, অবশ্যই এই যে 10ম হয়েছেন অনেক বড় একটা জিনিস, এগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরাও আপনাদেরকে পড়ানোর জন্য অনেক মোটিভেট হই। মানে আপনাদেরকে তো আমরা মোটিভেট করি, আমাদেরকে মোটিভেট করবে কি? আপনারা করবেন। আপনার এই সুন্দর সুন্দর রেজাল্ট গুলো আমাদের জন্য মোটিভেশন থাকবে। আচ্ছা, তো আমরা এইখানে এইটুকু পর্যন্ত করে ফেললাম। তাহলে এইটুকু পর্যন্ত যারা যারা বুঝতে পারছেন একটু ভাইয়াকে কমেন্ট করে জানায় যে ভাইয়া ক্লিয়ার। তারপর আমি এখান থেকে কিছু ম্যাথ করাচ্ছি। ঠিক আছে, তো আমরা P8 পর্যন্ত করছিলাম, এখন হচ্ছে P9। P9, কোন শব্দর তীব্রতা 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার হলে তীব্রতা লেভেল কত? আচ্ছা, এখন তাহলে চলেন আমরা তীব্রতা লেভেল সমান সমান কি পড়ে আসছি? 10 লগ আই বাই আই নট। তাহলে 10 লগ আই কত আমাকে দেওয়া? 10⁻³ আর আই নট কত? 10⁻12। মাথায় রাখতে হবে আই নট, এটা কিন্তু আপনার মুখস্থ থাকা লাগবে। 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে কাটাকাটি করেন, এটার যেহেতু 10 গুণ আকারে আছে তাহলে এককটা কি হবে? ডেসিবেল। তাহলে আমরা যদি লিখি 10 লগ কত হয়? 9, 10⁹ কাটাকাটি করলে, তাহলে 10 ইন্টু 9 এত ডেসিবল, বা গুণ করলে হয় হচ্ছে 90 ডেসিবল। তাহলে এই শব্দের তীব্রতা লেভেল হচ্ছে 90 ডেসিবল। আমি হয়তো অনেকে করে ফেলছে, ডান। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ওই যে আপনারা ছোটবেলায় সাউন্ড পলিউশনের উপর প্যারাগ্রাফ লেখছেন না? তখন অনেক সময় মনে আছে এরকম বলতো না যে ভাইয়া, when the sound exceeds 70 decibel then it is called sound pollution, বা কোনো কোনো বইতে বলা থাকতো when the sound exceeds 80 decibel then it is called sound pollution। তো ওই যে আগে আপনার ডেসিবল ডেসিবল অনেক জায়গায় শুনতেন, ওই ডেসিবলটা কি ছিল? এই সেই ছিল ডেসিবল। যে আমার শব্দটা ফার্স্টে কানে ঢুকে তীব্রতা আকারে, তীব্রতাটা ফার্স্টে লগ হয়ে মাথায় পৌঁছায়, মাথা এটাকে প্রসেস করে যে এই শব্দচ্যুতা প্রমাণ শব্দচ্যুতা কতটুকু বড়, 10 লগ আই বাই আই নট করে যেটা পাই সেটাই হচ্ছে মাথা আপনাকে ফিল করায়। ঠিক আছে,
এই যে সে যদি বলছে এখন এটার মানে বুঝছি যে সাউন্ড পলিউশনের মধ্যে এত ডেসিবল বা একটা সাউন্ডের পাশে যে লেখা থাকতো এত ডেসিবল। দেখবেন মোবাইলের অনেক স্মার্টফোনের অনেক স্পেসিফিকেশন থাকে, বা লাউড স্পিকার কিনতে গেলে দেখবেন আপনি ডেসিবল কথাটা লেখা থাকে, এত ডেসিবল পর্যন্ত, মানে এটা এত ডেসিবল সাউন্ড তৈরি করতে পারে। তো ওই ডেসিবলটা কোত্থেকে আসছে? এই যে সাউন্ডের এই প্রপার্টি থেকে আসছে। ঠিক আছে, তখন বুঝি নাই, এখন বুঝছি। ওকে, তাহলে আমরা এই 9 নাম্বারটা করে ফেললাম, ডান। এবার আসেন P10। সর্বোচ্চ ও সর্বনিম্ন কত ডেসিবল এর শব্দ মানুষ শুনতে পায়? সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত ডেসিবলের শব্দ মানুষ শুনতে পাবে? তাহলে আমরা ফার্স্টে তীব্রতা লেভেল ম্যাক্স, সর্বোচ্চ কতটুকু শুনতে পাই সেটা যদি লিখতে চাই, তাহলে 10 লগ আই ম্যাক্স বাই আই নট, এটা করতে হবে। তাহলে দেখেন 10 লগ আই ম্যাক্স, সর্বোচ্চ আমরা কি শুনতে পাই? 1। সর্বনিম্ন মানে প্রমাণটা কত? 10⁻⁻12 এত ডেসিবল। আর যদি করেন 10 লগ, কাটাকাটি করলে আসবে 10⁻12 ডেসিবল। তাহলে দেখবেন 10 ইন্টু 12 মানে ইকুয়ালস টু 120 ডেসিবল। আমরা সর্বোচ্চ কানে শুনতে পাই 120 ডেসিবল। এর থেকে জোরে হলে কিন্তু আমরা আর সেটা শুনতে পাবো না। 120 ডেসিবল সর্বোচ্চ আমরা শুনতে পাই, 120 ডেসিবল। ওকে, আচ্ছা। এরপর আসেন আমরা যদি মিনিমামটা বের করি, তাহলে কি আসবে? 10 লগ আই মিন বাই আই নট। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আই নট তো জানি 10⁻⁻12, এবং সবচেয়ে কম শুনতেও পাই কত? আমরা 10⁻⁻12। তাহলে আমরা কি পাচ্ছি? 10 লগ 1। লগ 1 কত? 0। তাহলে 10 কে যদি 0 দ্বারা গুণ করি, 0 ডেসিবল। আমরা সবচেয়ে কম শুনতে পাই 0 ডেসিবল, সবচেয়ে বেশি শুনতে পাই 120 ডেসিবল। তাহলে আমরা বেসিক্যালি 0 থেকে 120 ডেসিবল এইটুকু রেঞ্জে হচ্ছে মানুষজন সাউন্ড শুনতে পায়। ঠিক আছে, ধরেন আপনি ঘুমাচ্ছেন, অনেক সময় এরকম হয় না যে একদম পুরা একটা বন জঙ্গলের মধ্যে সব কিছু নীরব, মানে কোনো আশেপাশে কোনো সাউন্ড নাই, কিছু নাই। হঠাৎ করে আপনি হেঁটে যাচ্ছেন, আপনার হাঁটার যে শব্দ, জুতাও ধরেন আপনার পায়ে নাই, আপনার পা মাটিতে পড়তেছে, হালকা হালকা শব্দ হচ্ছে, ওগুলো কত হইতে পারে? 10-15 ডেসিবল। বা পাতার উপর দিয়ে আপনি হেঁটে গেলেন, পাতার মধ্যে একটা মতমত শব্দ হইলো, 20-25 ডেসিবল। বা হচ্ছে যে আহ অনেক সময় এরকম হয় না যে আপনি হচ্ছে যে কোন একটা রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে ট্রাক অনেক জোরে হর্ন দিয়ে উঠলো, ওইটা হতে পারে কি 80-90 ডেসিবল। তারপর হচ্ছে ধরেন এখন আপনাদেরকে শোনাবো যে 120 ডেসিবল কিরকম হয়। 120 ডেসিবল হচ্ছে এরকম, হ্যাঁ, দেখেন এখন আপনি যে সাউন্ডটা শুনছেন এটা হচ্ছে 50, 60, 70 ডেসিবল এরকম। এখন যদি আপনি চান যে না ভাই আমি হচ্ছে 120 ডেসিবলের ফিল নিতে চাই, হ্যাঁ, 120 ডেসিবল একটা ফিল আপনাদেরকে দিব ভাবতেছি, দেখি দিতে পারি কিনা। অথবা ধরেন যে অনেক সময় কনস্ট্রাকশন সাইটে কাজ হয় না, কাজ হইলে ওইখানে যে অনেক জোরে জোরে মেশিনের সাউন্ড, একদম মেশিনের কানের কাছে, মেশিনের কাছে যে কান রাখলে হিউজ সাউন্ড, কান রাখা যায় না, ওইটা 100 ডেসিবল। বা একদম লাউড স্পিকার অনেক জোরে কনসার্ট হচ্ছে, এটার একদম সামনে যে দাঁড়ায় 110 ডেসিবল। 120 ডেসিবল কিরকম হইতে পারে একটা ধারণা আনুমানিক, হ্যাঁ। এই সবাই ভালো আছো? এটা হচ্ছে 120 ডেসিবল ছিল। সবাই ভালো আছো? এটা হচ্ছে 20-30 ডেসিবল। তো এইভাবে হচ্ছে আমরা ডেসিবলের রেঞ্জ গুলা চাইলে নিজেরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, 120 ডেসিবলের বেশি হলে এটা শুনতেই পাবেন না, জিরো, কোনো কিছুই শোনা যাবে না। তাহলে আমরা এইটুকু পর্যন্ত দেখলাম। এবার এতক্ষণ ভাইয়া যা যা কিছু বলছি এগুলাই হচ্ছে এইখানে এখানে এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে যে এই জিনিসপাতি গুলাই বলা টলা ছিল। আমরা এখন একটা ম্যাথ করব, এই ম্যাথটা বুয়েটে আসছিল, রুয়েটে আসছে, কুয়েটে আসছে, চুয়েটে আসছে, অনেক জায়গায় আসছে।
সো আমরা এখন এই ম্যাথটা করব। তো এটা আমাদের 11 নাম্বার ম্যাথ P11। এখানে কি আছে? প্রথমত এই হচ্ছে আমাদের প্রশ্ন, বলতেছে একটা ভায়োলিন হচ্ছে একটা গানের যন্ত্র আর কি, মানে এতে গান টান বাজায়। আর এটা হচ্ছে টেলিভিশন, টেলিভিশনের ভীষণ বানান ভুল। টেলিভিশনের শব্দের তীব্রতার মাত্রা বা তীব্রতা লেভেল একটা আছে 80 ডেসিবল আর একটা আছে 78 ডেসিবল। এদের সম্মিলিত শব্দের তীব্রতার মাত্রা মানে তীব্রতার লেভেল। তীব্রতার মাত্রা বলতে আমরা লেভেল বুঝাই, হ্যাঁ, মাত্রা লেভেল একই জিনিস। কত? এখন আপনি তখন ভাই 100 ডেসিবল হলে তো অনেক শব্দ হয়, তাহলে কানে আসলেও কোনো শোনা যাবে, শুনবো না। 120 ডেসিবলের বেশি হইলে কেন অনেক শব্দ, হ্যাঁ এটা বলতে পারেন ভাই 120 ডেসিবলের বেশি হলে তো আরো বেশি শক্তি নিয়ে আসতেছে, তাহলে কান কেন শুনবে না? আমরা চোখে কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পারি? আমরা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত দেখতে পারি। তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হয় ওই আলো তো একটা তাড়িৎ চৌম্বক তরঙ্গ। আমরা 400 ন্যানোমিটার যেটা দেখি এটা হচ্ছে সেটা হচ্ছে অতিবেগুনী রশ্মি। 700 ন্যানোমিটার যেটা দেখি সেটা হচ্ছে লাল কালারের রে বা অবলোহিত রশ্মি। লাল কালারের আলোয় চিন্তা করতে পারেন। তো তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হচ্ছে আলো তত বেশি শক্তি বাড়তেছে। তাহলে 400 ন্যানোমিটার থেকে যদি কমে 300 ন্যানোমিটার হয়, 200 ন্যানোমিটার হয়, তাহলে তো ওই আলো, ওই তাড়িৎ চৌম্বক তরঙ্গের শক্তি তো আরো বেশি। কিন্তু ওটাকে আমরা চোখে দেখতে পারি? আমরা দেখতে পারি না। এক্স-রে, বিটা, এক্স-রে, গামা সেগুলো আমরা চোখে দেখতে পারি না। ঠিক একই রকম ভাবে 120 ডেসিবেলের থেকেও বেশি শক্তির শব্দ যে কানে আসে, এটা শক্তি, কিন্তু এটা আল্লাহ পাক আমাদের কানকে ওইভাবেই বানাইছে। এর বেশি হলে আমাদের কানে এটা কোনো ফিলই করে না। এটাই হচ্ছে আমাদের স্পেশালিটি, যে আমাদের যন্ত্রটার একটা কি আছে, স্পেকট্রাম আছে। আমাদের কানটা একটা যন্ত্র, চোখটা একটা যন্ত্র, আল্লাহ পাক একটা স্পেকট্রাম দিয়ে দিছে যে আমি এইটুকু পর্যন্ত শুনতে পাবো, এর বেশি হচ্ছে আমি শুনতেই পাবো না। আমার চোখ এইটুকু দেখতে পায়, এর বেশি আসলে আমার চোখ দেখা মানে কত হাজার 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 তরঙ্গ দৈর্ঘ্য আছে, আমি মাত্র অল্প কয়েকটা তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই। হাজার হাজার ওয়েভ লেন্থের মধ্যে আমি অল্প কয়েকটা দেখতে পাই, বাকিগুলো আমি দেখতেই পাই না, আমার ওইটার সাধ্যই নেই, আমাকে ওইভাবে তৈরিই করা হয়নি। অথচ এই অল্প জ্ঞান নিয়ে, অল্প ২-৩টা যন্ত্র নিয়ে আমরা মানুষ অনেক সময় দাবি করে ফেলি যে আমি স্রষ্টার থেকেও বড়। আমি কোনো খোদায় বিশ্বাস করি না। আমি হচ্ছে অ্যাথিস্ট, এই সেই কত কিছু। বা মানে কোনো একটা হয়তো ধর্মীয় গ্রন্থ, তার ব্যাপারে আমরা হচ্ছে ফাইট করতে যাই। অথচ আমি যে কতটুকু ছোট, আমার যে আসলে স্পেকট্রামটা কত অল্প। মানে যখন আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে যাবেন বা আরো বেশি মানবদেহ নিয়ে ডাক্তার হলে পড়তে যাবেন, তখন আসলে যত দিন যাবে তত আসলে বুঝবেন যে আপনি আসলে কত কম জানেন। হাজার হাজার তরঙ্গ দৈর্ঘ্যের মতো অল্প কয়েকটা তরঙ্গ আপনি দেখতে পান, বাকিগুলো আপনি বুঝেনই না। অথচ আপনি ওইটুকু জ্ঞান নিয়ে চিন্তা করেন যে আমি খোদার থেকেও বড় হয়ে গেছি। তো যারা যত বেশি জানে তারা তত হাম্বেল হয়, বলে না? কারণ যত বেশি জানে তত হচ্ছে মানুষ বুঝতে পারে যে আসলে তো আমি কি? আসলে আমার মধ্যে কতটুকু কি আছে? এনিওয়ে চলেন, আমাদের এখানে যেটা আছে, একটা ভায়োলিন, একটা টেলিভিশন, ২ টার তীব্রতা লেভেল হচ্ছে ৮০ ডেসিবল এবং ৭৮ ডেসিবল। তো ২ টা যদি একত্রে ধরেন একই রুমের মধ্যে, ভায়োলিন মানে ধরেন ভায়োলিন হচ্ছে গিটারের মতো কিছু একটা। ওইটা সাউন্ডও বাজতেছে, আবার টেলিভিশনও একই জায়গায় চালানো। তাহলে ২ টা মিলে কি শব্দের তীব্রতা লেভেলটা একটু বেশি হবে। তো কত হবে? চলেন সলিউশন করি। তাহলে আমাদের সম্মিলিত তীব্রতা লেভেল কত হবে? বিটা 1 প্লাস বিটা 2, তাই না? তাহলে কত হয়? ৮০ প্লাস ৭৮। তাহলে যোগ করলে কত হয়? ১৬০ হওয়ার কথা, ১৫৮ ডেসিবল, তাই না? তাহলে যদি আমার একই সাথে হচ্ছে ভায়োলিন এবং টেলিভিশন দুইটাতে সাউন্ড হয়, তাহলে দুইটাকে যদি যোগ করি একসাথে কত চলে আসবে? ১৫৮ ডেসিবল। কে কে পারছেন একটু কমেন্ট করেন তো, ভাইয়া পারছি। একসাথে যে তাসনিম পারছে, তারপর আর কে, আর কে, আর কেউ পারে নাই? একটা তাসনিম পাইছে, আর কেউ পারলো না? সবাই আমার স্টুডেন্টরা এত এত চালাক হয়ে গেল, বললো যে এটা ভুল। হ্যাঁ এটা ভুল। হ্যাঁ, কেন ভুল একটু বলি। সেটা হচ্ছে ১৫৮, আপনি শুনতেই পান কত? ১২০ ডেসিবল পর্যন্ত। তার মানে কি একসাথে গিটার আর টেলিভিশন বাজাইলে কিছুই শুনবো না আমি? এরকম কি কখনো হয়? এরকম হয় না। তো এখানে ১৫৮ মানে ১২০ কে ক্রস করে গেলেই তো শুনবো না। তার মানে এটা আসলে ভুল। আমরা যেটা চিন্তা করতেছি এই ওয়েতে আসলে এই অঙ্কর সলিউশন হবে না, এটা আসলে রং। তাহলে আসলে কি হয়? যোগটা হয় আসলে শক্তির মধ্যে। যোগটা হয় আসলে শক্তির মধ্যে।
আমাদের যে তীব্রতাটা আমরা পাবো সেই তীব্রতাটা হবে হচ্ছে 10 লগ, আমি এই ভায়োলিনের সাউন্ড থেকে একটা তীব্রতা পাবো I1, টেলিভিশনের সাউন্ড থেকে একটা তীব্রতা পাবো। এই তীব্রতাগুলো কি শক্তি, দুইটা মিলে টোটাল যেইটুকু শক্তি হবে, দুইটা মিলে টোটাল যে শক্তিটা হবে সেটা I0 এর তুলনায় কত গুণ, সেইটাকে যদি আমি লগারিদমিক করি তাহলে হচ্ছে আমি অ্যান্সারটা পাবো। আরেকজন সুন্দর অ্যান্সার দিচ্ছে হৃদয় চৌধুরী 1.58, অনেক ভালো এফোর্ট ছিল, অনেক সুন্দর ট্রাই করছে, কিন্তু উত্তরটা ভুল হয়েছে। 10 লগ টোটাল তীব্রতা বাই প্রমাণ তীব্রতা, তাহলে আমরা কিভাবে করব দেখেন তো, এটা বুঝেন কিনা। এখানে কত 10 টু দি পাওয়ার, এটা হবে হচ্ছে 8 প্লাস 78 ডেসিবল আছে 10 টু দি পাওয়ার 7.8, আর নিচে কত আছে 10 টু দি পাওয়ার -12, তাহলে করলে কত আসে, এই যে যোগ করলে চলে আসে হচ্ছে 82.1244 এত ডেসিবল। ওকে, ডান। আচ্ছা, এই যে একজনের 277 আসছে, একজনের 141 আসছে। হ্যাঁ, রিমি ব্যাপারী ও 277-এ চলে গেছে, অস্থির। তাও হচ্ছে না 141, অস্থির। So, আমরা এবার একটু বলি, আমি জানি একটা জায়গা আপনারা বুঝেন নাই, কোনটা 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 7.8। হ্যাঁ, তা আমি আসলে অনেকক্ষণ ধরে বুগি নাই কমেন্টটা দেখতেছিলাম, এটা খুব মিস করতেছিলাম, তাই ইচ্ছা করে এটা বলি নাই। চলেন আমরা একটু বুগে আসি, তাহলে বুঝে আসি কিভাবে এটা করতে হয়। দেখেন, আমার প্রথমে I1 ছিল কত 80 ডেসিবল, এটা সরি I1 বলতেছি, বিটা 1 ছিল কি 80 ডেসিবল, 80 ডেসিবল মানে কি 10 লগ I1 ডিভাইডেড বাই I0। ও আমি তো একটা জিনিস একটু ভুল করছি, না ঠিক আছে, তাহলে দেখেন আমরা এটা কিভাবে করব। এইটা কি বুঝেন কিনা, যে আমরা এখানে লিখতে পারি, আলটিমেটলি যে কাটাকাটি করলে লগ I1 বাই I0 ইজ ইকুয়ালস টু 8, কাটাকাটি করলাম, তাহলে I1 বাই I0 ইকুয়ালস টু কি চলে আসবে 10 টু দি পাওয়ার 8, যদি লগটাকে ওই পাশে নিই তাহলে 10 টু দি পাওয়ার 8 আসবে। তাহলে এরপর আমরা কি করতে পারি, এরপর যদি আমরা আরেকটু সামনে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে I1 কি চলে আসবে, I0টা ওই পাশে গুণ হবে ইন্টু 10 টু দি পাওয়ার 8 থাকবে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা একটু মার্ক করে রাখি, যে আমার ছিল কত ডেসিবল, ছিল হচ্ছে 80 ডেসিবল, আর হয়ে গেল কত তীব্রতাটা I0 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে সিমিলার ওয়েতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন I2 যদি করতাম তাহলে কি হইতো I0 ইন্টু 10 টু দি পাওয়ার 7.8 আসতো। এখন তাহলে একটু খেয়াল করেন, আপনি যখন কাজ করবেন তখন আমি আসলে এই জায়গায় একটু ভুল লিখছি, এখন দেখলাম আগে খেয়াল করিনি। লেখার সময় তাহলে আপনি আসলে কিভাবে লিখবেন, আপনি লেখার সময় এইভাবে লিখতে পারেন I0 ইন্টু 10 টু দি পাওয়ার 8 প্লাস 10 টু দি পাওয়ার 7.8 ডিভাইডেড বাই I0। তাহলে এখানে কি হবে আপনার I0 গুলো আলবিদা হয়ে যাবে, কাটাকাটি করলে 82.1244 এত ডেসিবল হবে। ঠিক আছে, তাহলে এইবার কি সবার ক্লিয়ার হয়েছে ম্যাথটা কিভাবে সলভ করতে হয়? 9টা পর্যন্ত দিয়ে রাখেন। তাহলে এইবার কি আমরা ক্লিয়ার হয়েছি? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো ভাইয়া আরেকবার একটু বলি, তাহলে প্রথমত আমাদের যখন একাধিক সাউন্ড একসাথে আসবে, তখন ওই মিলিত শব্দটার তীব্রতা লেভেল হবে হচ্ছে 10 লগ সবগুলা শব্দের তীব্রতার সমষ্টি, কারণ তীব্রতা তো শক্তি, সবগুলা শক্তি যোগ হয়,
সবগুলা শক্তি মিলে টোটাল কতটুকু তীব্রতা ডিভাইডেড বাই আই নট। তাহলে এখন আমার প্রত্যেকটা শব্দের ডেসিবল থেকে তীব্রতাগুলো বের করে নিয়ে আসতে হবে। কিভাবে বের করব? B1 ছিল 80 ডেসিবল, তাহলে 10 লগ I1 বাই আই নট। 80 আর 10 কাটাকাটি যে 8 হয়, লগটাকে ওই পাশে নিয়ে গেলে 10 টু দি পাওয়ার 8 হয়, আই নটটাকে গুণ করে দিলে I1 থেকে আই নট ইন্টু 10 টু দি পাওয়ার 8। সিমিলার ওয়েতে I2 হবে কি? আই নট ইন্টু 78 কে 10 দিয়ে ভাগ করলে কত? 7.8, তার মানে আই নট ইন্টু 7.8। তাহলে এই যে আই নট ইন্টু 10 টু দি পাওয়ার 8 প্লাস আই নট ইন্টু 7.8, আই নট কমন নিলাম, উপর নিচে আই নট কাটতে গেছে, তাহলে 10 লগ 10 টু দি পাওয়ার 8 প্লাস 10 টু দি পাওয়ার 7.8। দেখেন এত কিছুই কিন্তু করা লাগে না, এই অঙ্কের একটা শর্টকাট আছে। শর্টকাটটা বলে দিব? বলে দিলে তো সমস্যা, সবাই যদি বুয়েটে চান্স পেয়ে যায় তাহলে কেমনে হবে? দেখেন শর্টকাট ছোট করে লিখি, যারা একটু সিনসিয়ার তারাই যেন চোখে পড়ে। শর্টকাট হচ্ছে বিটা ইজ ইকুয়ালস টু 10 লগ 10 টু দি পাওয়ার 8 প্লাস 10 টু দি পাওয়ার 7.8। কিভাবে পাইলাম? এই 80টাকে 10 দিয়ে ভাগ করবেন, 78কে 10 দিয়ে ভাগ করবেন, 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 7.8, এটা বলে দিবেন, তাহলেই কিন্তু শেষ। আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। এটা তো 11 নাম্বার ছিল, আমি 12 নাম্বার দিই। P12, ঠিক আছে? কোন স্থানে বা কোন রুমে উৎপন্ন শব্দ, ধরেন ওই রুমে গরু আছে, কত ডেসিবল করতেছে? ধরেন হচ্ছে 77 ডেসিবল। ছাগল আছে ধরেন 75 ডেসিবল। না বাদ দিই। তো কোন রুমে তিন জায়গা থেকে সাউন্ড আসছে, ওই রুমে গরুও সাউন্ড তৈরি করতেছে, ছাগলও সাউন্ড তৈরি করছে, টিভিও সাউন্ড তৈরি করতেছে। মিলিত শব্দর তীব্রতা লেভেল কত? মিলিত শব্দের তীব্রতা লেভেল কত, এটা হচ্ছে বের করব। ঠিক আছে? তো এখন তাহলে দেখেন আমাদের সূত্র হচ্ছে একদম সিম্পল, 10 লগ, এত কিচ্ছু করা লাগবে না, ডিরেক্টলি আপনি মেরে দিতে পারেন। ফার্স্টে কি আছে? গরু কত? 77 ডেসিবল, তাহলে কি হবে? 10 দিয়ে ভাগ করলে 7.7 প্লাস ছাগল আছে কত? 75 ডেসিবল, তাহলে 10 দিয়ে ভাগ করলে 7.5 প্লাস টিভি আছে কত? 81 ডেসিবল, 10 দিয়ে ভাগ করলে 8.1, এত ডেসিবল। ডান। অ্যান্সারটা কত আমি বলে দিতে পারি, প্রায় 82 থেকে 83 এর মতো হইতে পারে, বা সর্বোচ্চ 84। দেখি কত আসে। 10 লগ 10 টু দি পাওয়ার 7.5 প্লাস হয়ে গেল 10 টু দি পাওয়ার 7.8, সরি 7.7 প্লাস 10 টু দি পাওয়ার 8.1। এই তো পেয়ে গেছি। কত হইলো? 83, 77, হ্যাঁ 83.17 এত ডেসিবল। বললাম না যে 82-83 মতো হবে, 83 দশমিক সামথিং আছে। হ্যাঁ, গরু ছাগল টিভি দেখতেছে আর টিভি শোটা নিয়ে আলোচনা করতেছে, তাই তাদের জন্য আমাদের ম্যাথ করতে হচ্ছে। অস্থির, খুব সুন্দর ব্যাখ্যা পেয়ে গেছে। তাহলে আমরা এইটুকু পেলাম। তো এখন বলতে পারেন ভাই আপনি কিভাবে বুঝলেন যে এই তিনটা যোগ করে আলটিমেটলি 83 ডেসিবল, 82-83 হবে? এটা কিভাবে বুঝলেন? কারণ অলওয়েজ মাথায় রাখবেন সব থেকে বড় কে আছে? 81, সেটা থেকে হালকা একটু বড় হবে। যে আপনার 100টাও দেওয়া থাকতো, সবচেয়ে বড় যেটা আছে, সবচেয়ে বড় যদি 83 থাকে, তাহলে এটা থেকে একটু বেশি 84, 85, 86 এর মতো হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে যারা অঙ্কটা পেরেছেন, এটা খুব স্পেশাল একটা অঙ্ক। এই অঙ্কের স্ক্রিনশট না নিলে আসলে এই অঙ্কের সাথে অবিচার করা হয়। এটা একটা স্ক্রিনশট নিতে হবে এবং ক্যাপশনটা বলে দিব আজকের জন্য, গরু ছাগলের ম্যাথ পেরেছি, এটা হচ্ছে আজকের ক্যাপশন। ঠিক আছে? তো যারা ক্যাপশন দিতে চান দিতে পারেন আর কি। এনিওয়েজ, এই অঙ্কটা আরেকটা কারণে স্পেশাল। এখানে কি আছে দেখেন,
এখানে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমার লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য এই অঙ্কটা স্পেশাল। ওকে, তাহলে আমরা এই 12 নাম্বার পর্যন্ত প্রবলেম করলাম। এবার আমরা 13 নাম্বারে যাব। 13 নাম্বারে আরেকটা প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে কোন শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার 100 গুণ হলে এই শব্দের তীব্রতা লেভেল কত? এটা কোনো অঙ্ক হইলো? দেখেন, বিটা, এটা হচ্ছে আমাদের কত, P13। এটা বলছে কি 100 গুণ না, বুঝাই যায় 20 ডেসিবল হবে। কিভাবে? এই 10 log 100 I0 বাই I0 বলছে তো 100 গুণ, তাহলে কাটাকাটি যে কি হবে, 10 log 100, তার মানে কত হবে, 10 log, সরি log 100 করলে কত হয়, 2 হয়, তাহলে হচ্ছে 20 ডেসিবল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ডান, 13 নাম্বার ডান। অনেকে পেরে গেছেন। ওকে, একজন বলছে ছুটি চই, প্রাপ্তি দাস বলছে ছুটি চই। আপনি তো 14তম ছিলেন, এই আমার পজিশন 2তম পিছাইলো কে? আমি হচ্ছি 12তম, আমাকে হচ্ছে 2তম পিছনে ফেলাই দিচ্ছে, এটা ঠিক না। এবার আসেন আরেকটা প্রবলেম, এটা বুয়েটে আসছিল, এটা খুব ফেমাস একটা অঙ্ক, খুবই ফেমাস একটা অঙ্ক, বুয়েটে আসছিল 2002-03-এ। আপনাদের অনেকের বাবা মা হয়তো 2-3 ব্যাচ হয়ে থাকতে পারে, তাদের সময় আসা অঙ্ক। তো 13, 14, যারা এই অঙ্ক পারবেন তারা ক্যাপশন দিতে পারেন স্ক্রিনশট নিয়ে, আব্বু আম্মুর জমানার অঙ্ক, আব্বু আম্মুর জমানার অঙ্ক। তো বলছে দেখাও যে, এখানে একটা ভুল আছে, একটা কমা দিতে হবে, শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি পারলেই হবে না, বাংলাও কিন্তু পারতে হবে। লগ 100 ইকুয়ালস টু 2 কেমনে? ওই যে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটরে লগ 100 দেন, দেখবেন 2 আসবে। এখনো যদি না বুঝে থাকেন কিভাবে, তাইলে আর কি করার, দেখেন লগ মানে কি 10 বেস লগ, তাই না? একশোকে আপনি লিখতে পারেন কি 10 স্কোয়ার। লগ ভিতরের জিনিসটা মানে কি, এইটার উপর পাওয়ার কত দিলে এটা হইতে পারে, তাহলে 2 log 10, 10 কাটারি যে 1, 2 into 1 দ্যাট মিনস 2, এভাবে বলতে পারেন। বা এটা 10 এর উপর 2 দিলে এই 100টাকে পাওয়া যায়, এভাবে বলতে পারেন। এইভাবে হচ্ছে 2টা আসে। তো আব্বু আম্মু জামানার অঙ্ক আমরা করব, আম্মু জামানার আগের ম্যাথ। তো আমাদেরকে বাংলায়ও ভালো হইতে হবে, নয় কিন্তু আমরা বোর্ডে ভালো করবো না। বোর্ডে না ভালো করলে বুয়েটে যে পরীক্ষা দিব সেই পরীক্ষার যোগ্যতাই কিন্তু থাকবে না, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে গেলে অনেকগুলো মার্কস কেটে রাখবে। তো এ প্লাস পেতে হবে সবার আগে, এই জন্য বাংলা শিখতে হবে। তো হিরণময় দাদা বা মেহেদির ক্লাস খুব মনোযোগ দিয়ে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো শব্দের তীব্রতা যখন 1 ডেসিবল পরিবর্তিত হয় তখন তীব্রতা শতকরা 26 ভাগ চেঞ্জ হয়, এটা একটু প্রমাণ করতে বলছে। তো তার আগে আমরা একটা কাজ করব। তো এই ম্যাথের আগে আমরা একটা ছোট্ট জিনিস দেখব। ধরেন কোন একটা সাউন্ডের তীব্রতা লেভেল সেটা হচ্ছে এরকম 10 log I1 বাই I0, আর অন্য একটা সাউন্ডের তীব্রতা লেভেল সেটা হচ্ছে 10 log I2 বাই I0। তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য, তাহলে তীব্রতা লেভেলের পার্থক্য সেটা যদি আপনি বের করেন, ডেল বিটা, তো ধরলাম বিটা 2 মাইনাস বিটা 1, তাহলে কত আসবে, 10 log I2 বাই I0 মাইনাস 10 log I1 বাই I0। এখন ওই যে 10 কমন নিয়ে লগটাকে কমন নিয়ে নিলে কি হবে, I2 বাই I0, লগের মধ্যে বিয়োগ যাওয়া মানে কি ভিতরে ভাগ হয়ে যাবে। এখন ওই যে কাটাকাটি হবে, কাটাকাটি হওয়ার পর কি পড়ে থাকবে, কাটাকাটি হওয়ার পর পড়ে থাকবে 10 log I2 বাই I1। এটাই হচ্ছে তীব্রতা লেভেলের পার্থক্য, ঠিক আছে, এটাই হচ্ছে তীব্রতা লেভেলের পার্থক্য। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু করে ফেললাম, ঠিক আছে, ডান। আচ্ছা, এবার দেখেন আমাকে বলছে কি তীব্রতা লেভেল যদি এক পরিমাণ পরিবর্তন হয় তাহলে তীব্রতা কতটুকু পরিবর্তন হবে।
তো আমি চিন্তা করলাম আগে তীব্রতা ছিল I1, এটার কারেসপন্ডিং বিটা ছিল হচ্ছে বিটা 1, আর পরে চেঞ্জ হয়ে I2 হইলো, এটার কারেসপন্ডিং তীব্রতা লেভেল হচ্ছে বিটা 2। তাহলে আমরা যদি বলি ডেল বিটা, দ্যাট মিনস হচ্ছে বিটা 2 মাইনাস বিটা 1, সেটা কত হবে? 10 লগ I2 বাই I1। এটা তো আমরা দেখলাম, সূত্র প্রমাণ করে আসলাম। তাহলে এইটা কত ডেসিবল বলছে? 1 ডেসিবল। 10 লগ I2 বাই I1। তাহলে আপনি যদি এক পাশে নিয়ে আসেন লগটাকে I2 বাই I1, তাহলে 10টা এই পাশে যদি ভাগ হয়ে যায় 1 ভাগ 10, তার মানে কত? 0.1। তাহলে শুধু যদি I2 বাই I1 নেন তাহলে সেটা কত আসবে? 10 টু দি পাওয়ার 0.1। মানে লগটাকে যদি ওই পাশে নিই তাহলে 10 টু দি পাওয়ার 0.1 আসবে। এখন আমি যদি একটু জায়গা কম্প্রেস করি, এখন দেখেন আমি যদি তাহলে এখান থেকে কি বের করতে পারবো? I2 ইজ ইকুয়ালস টু I1 ইন্টু এটা কত আসে একটু দেখি আমরা, 10 টু দি পাওয়ার 0.1, তাহলে চলে আসতেছে হচ্ছে 1.2589। এইটুকু আমরা একটু মার্ক করে রাখি, ঠিক আছে? তাহলে এবার আসেন আমরা এইভাবে চিন্তা করতে পারি, অতএব তীব্রতার শতকরা পরিবর্তন সেটা কত হবে? I2 মাইনাস I1 বাই I1 ইন্টু 100%। আমরা কি লিখতে পারি? I2 এর জায়গায় লিখতে পারি হচ্ছে 1.2589 I1 মাইনাস I1 বাই I1 ইন্টু 100%। তাহলে I1 গুলো কাটাকাটি করে ফেললে কত হয়? 1.2589 মাইনাস 1 ইন্টু 100%। তাহলে বিয়োগ করার পর আলটিমেটলি থাকবে কত? 25.89%। এইটাই অ্যাপ্রক্সিমেটলি কত? 26%। ঠিক আছে? তো কে কে আমার সাথে সাথে আব্বা আম্মার জমানার অঙ্ক করে ফেলতে পারছেন? 25.98%, 89% দুইটাই অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নাই। মাইলস মিলসে আমার লেখার জায়গায় আছে মাইলস, আমার অস্থির। ক্লিয়ার? বুঝতে পারছি অনেকে বলছে। তাহলে আমাদের তীব্রতা লেভেল, মানে ফার্স্টে তীব্রতা ছিল I1, তীব্রতা লেভেল কারেসপন্ডিং বিটা 1 ধরছি, তীব্রতা I2 পরিবর্তিত হয়ে তীব্রতাটা I1 থেকে I2 হয়েছে, তীব্রতা লেভেলটা B1 থেকে B2 হয়েছে। তাহলে কতটুকু তীব্রতা লেভেলের পরিবর্তন হয়েছে? এটা 1 ডেসিবল দেওয়া ছিল। আর এই তীব্রতা লেভেলের পরিবর্তন এটাকে যদি আমি সূত্র আকারে লিখি তাহলে 10 লগ I2 বাই I1, এটাই কিন্তু এখানে প্রমাণ করছিলাম যে তীব্রতা লেভেলের পরিবর্তন। তারপর এখানে আমরা এখান থেকে এই 10টাকে ভাগ দিছি, 0.1 হয়েছে। লগটাকে উঠায় ওই পাশে নিলে 10 টু দি পাওয়ার 0.1 হয়। এখান থেকে I2 টা I1 এর কত গুণ সেটা বের করছি। পরিবর্তন মানে কি? উপরে হচ্ছে ডেল I, নিচে হচ্ছে ইনিশিয়ালি কত ছিল I1 ইন্টু 100%। সো I2 এর মানটা বসাইছি, তারপর হচ্ছে যে আমরা I1 টা উপর নিচে কাটাকাটি করছি, পরে দেখলাম 25.89% আসছে। ঠিক আছে? ওকে, ডান ডান ডান। ওকে, এবার আমরা আরেকটা প্রবলেম করব, এটা একটু দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে I মানে কি? I মানে হচ্ছে E ডিভাইডেড বাই A T। তো এই E বাই T এটাকে অনেক সময় পাওয়ার বলা হয়, তাই না? E বাই T তো পাওয়ার। সো P বাই A। সো ধরেন এখানে একটা সাউন্ড তৈরি হচ্ছে, এটা হচ্ছে সোর্স, এখান থেকে সাউন্ডটা পৌঁছাইছে। এখন সমান দূরত্বে যায় যদি পৌঁছায়, সমান দূরত্বে যে যদি পৌঁছায়, মানে এখান থেকে দূরত্ব যা, এখান থেকে দূরত্ব যদি তাই হয়, তাহলে যেটা হবে এইখানেও যেইটুকু এরিয়া ফেস করতেছে এখানেও ঠিক ততটুকু এরিয়াই ফেস করতেছে। কিভাবে? খেয়াল করেন ব্যাপারটা আসলে কিভাবে ঘটে। বা আমি এইটুকু একটু মুছে দিই। ধরেন এইভাবে বলি, ব্যাপারটা ভালো বুঝতে পারবেন।
সাউন্ডটা কিন্তু যে কোনো একদিকে যায় না, চারদিকে ছড়ায় পড়তেছে, ঠিক আছে? তো আপনি এখানে সাউন্ডটা গোলক আকারে চারদিকে ছড়ায় পড়তে, এই গোলকের এরিয়া কত? 4πr²। তো এই দূরত্বটা অর্থাৎ উৎস থেকে বা সোর্স থেকে সমান দূরত্বে যতগুলো কণা আছে, ভাইয়া মাঝে মাঝে টাইপিং মিস্টেক হতেই পারে, অবশ্যই মানুষ মানেই তো মরণশীল, তাই না? ম্যান ইজ মর্টাল, তাই না? ঠিক আছে, টাইপিং মিস্টেক হতেই পারে, ম্যান ইজ মর্টাল, আমরা মেনে নিলাম। তো আমাদের এখানে সোর্স থেকে সমান দূরত্বে যতগুলো আমাদের বিন্দু পসিবল, প্রত্যেকটা বিন্দুতে সেম এরিয়া ফেস করবে। কারণ কি, সোর্স থেকে সমান দূরত্বে যতগুলা বিন্দু সবগুলো কি একই সারফেসের উপর অবস্থিত, তাহলে তরঙ্গটা যাওয়ার সময় এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে আসলে সমান সারফেস ফেস করে যেতে হচ্ছে। তাই ওই সকল ক্ষেত্রে এ ধ্রুব হয়ে যাবে, এ হয়ে যাবে তখন ধ্রুব। এ যদি ধ্রুব হয় তখন আমাদের আই সমানুপাতিক পি হয়। তো অনেক সময় আমরা এই যে তীব্রতা লেভেল লিখি না, 10 log I/I0, এটার পরিবর্তে 10 log P/P0 এভাবেও চিন্তা করা যায়। মানে আপনি যদি চিন্তা করেন একই পয়েন্টে বা একই দূরত্বে একবার হচ্ছে প্রমাণ তীব্রতা পাঠাচ্ছেন, আর একবার হচ্ছে আই তীব্রতা পাঠাচ্ছেন, তখন ওই দুটার মধ্যে কম্পেয়ার করতে হইলে বা তীব্রতা লেভেল বের করতে হইলে I/I0 করি। সো এ যদি সমান হয় তাহলে ওই যে ব্যাপারটা এরকম আর কি, এইভাবে চিন্তা করতে পারেন, 10 log P/A P0/A, তখন কাটাকাটি যে ওই যে 10 log P/P0 এইটা চলে আসে। এটা সকল ক্ষেত্রে না, যদি হচ্ছে আমরা একজন লেখছি ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র বলে অনেক হাহা দিছে, এটা ভাইয়া পারি না। টু আর ইজ হিউম্যান, এটা মানে যে মানুষ মাত্র মানুষ, এটা কি ভাইয়া জানি না? হ্যাঁ কিন্তু জানি, ঠিক আছে। এমনি এমনি কি আর ইংলিশে রেকর্ড মার্কস পাইছি বলেন? তো আমরা তাহলে দেখি 10 log P/P0, হ্যাঁ, এইটা আমরা ইউজ করতে পারি যদি আমরা একই দূরত্বে ফেস করে থাকি। ঠিক একই রকম ভাবে ডেল বিটা তীব্রতা লেভেলের পার্থক্য, এটাও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, 10 log P2/P1, যদি সোর্স থেকে সেম দূরত্বর বিন্দুগুলোতে কম্পেয়ার করা হয়। কারণ একই দূরত্ব যদি না নেন, ধরেন একটা নিচ্ছেন এই দূরত্বে, একটা নিচ্ছেন একটু বেশি দূরত্বে, এই দূরত্বের পয়েন্টটা 4πr² ফেস করতেছে, ওই দূরত্বের পয়েন্টটা আরেকটা এরিয়া ফেস করবে, তখন তো আপনার এই এ আর এই এ সমান হবে না, বা এই A2 আর A1 টা তখন সমান হবে না, তখন আর কাটাকাটি করতে পারবেন না, তখন হচ্ছে আপনার ওই I/I0 I2/I1 ওগুলা ইউজ করতে হবে। যদি সেম এরিয়া ফেস করে তখন জাস্ট এটা ইউজ করা যাবে। তাহলে এইটুকু তো হচ্ছে আমরা করলাম, অনেক সময় হয়ে গেছে না? তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। কত নাম্বার পর্যন্ত করাইছে আপনাদেরকে? 14। তাহলে আসেন 15, T15। কে জানি বলতেছিল ভাইয়া অনেকদিন ম্যাথ করার না, এরপর দূর ভাইয়ারে আর ম্যাথ করানোর কথা বলবোই না, একবার শুরু হইলে থামেই না, তাই না? ওকে, তাহলে চলেন। আমাদের বলছে ফাঁকা মাঠে অনুষ্ঠিত কনসার্টে ব্যবহৃত একটি লাউড স্পিকার এত ওয়াট এর শব্দ উৎপন্ন করে, লাউড স্পিকার হতে 20 মিটার এবং 30 মিটার দূরে শব্দের তীব্রতা কত হবে? তাহলে আমাদের তীব্রতা কি ছিল মনে আছে? তীব্রতা হচ্ছে E/A টি। তাহলে E/A এটাকে কি বলা যায়? পি বলা যায়। তাহলে আমাদের প্রথমে হচ্ছে আমরা 20 মিটার দূরে যদি চিন্তা করি, 20 মিটার দূরে যদি চিন্তা করি, তাহলে P/20 মিটার দূরে আসলে কি 4πr² ফেজ করে। খেয়াল করেন, সাউন্ড যখন উৎপন্ন হয়ে চারপাশে যখন ছড়ায় পড়ে তখন সে কিন্তু একটা গোলক আকারে ছড়ায় পড়ে। তাহলে এই যে 250 ওয়াটের সাউন্ডটা যখন ছড়ায় পড়বে, 20 মিটার দূরে একটা পয়েন্টকে অতিক্রম করা মানে কি, ওইটাকে 20 মিটার দূরত্বকে রেডিয়াস ধরে যে আপনি একটা গোলক কল্পনা করেন, সেই গোলকের মধ্যে দিয়ে টোটাল সাউন্ডের শক্তিটা যাচ্ছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু যাচ্ছে সেটাই তীব্রতা। তো 4π × 20², এখান থেকে কিছু একটা আসবে, এত ওয়াট পার মিটার স্কয়ার, আমি একটু পর বসাবো, আপনারা চাইলে বসাইতে পারেন। যদি আপনি 30 মিটার দূরে চিন্তা করেন তাহলে কতটুকু হবে? তাহলে তখন হবে 250/4π × 30²। আমাকে একটু বললেন যে কত কত আসে।
এটাও কিন্তু আব্বু জমানার অঙ্ক, দেখেন বইয়ের 2002-03 বাবা মা জমানার অঙ্ক। যদি দুইটাই পেরে থাকেন একটু জানায়েন। মাত্র 15টা হইলো। নিউটন মেকানিক্সে তো 50-60টা ম্যাথ, 50-60টা না, নিউটন মেকানিক্সে মনে হয় 74টা ম্যাথ করাইছিলাম, তাও লিখে। তাছাড়াও সিকিউতে আরো ম্যাথ ছিল, এমসিকিউতে আরো ম্যাথ ছিল। তো এই চ্যাপ্টার কি শেষ হয়েছে? এটা তো মাত্র শুরু হয়েছে, চ্যাপ্টার মাত্র ক্লাস নাম্বার 4। আপনারা কি চান ভাইয়া নিউটন মেকানিক্সের রেকর্ড ব্রেক করি এই চ্যাপ্টারে? যদি চান কমেন্ট করতে পারেন। ওকে, তাহলে আমরা একটু দেখি। 250 4 পাই ইন্টু 20 স্কোয়ার কত আসে? এই প্রথমটা আসে হচ্ছে 0.0497 ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, এটাকে আমি এতে সেভ করে রাখলাম। আর পরেরটা যদি আমি একটু বলি, পরেরটা আসে হচ্ছে 0.0221 ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমাকে চাইছে কত? প্রথমে 20 মিটার এবং 30 মিটার দূরে শব্দের তীব্রতা কত। তারপর বলছে এই 10 মিটারের ব্যবধানে ধ্বনিতে ডেসিবলে কতটুকু হ্রাস পাবে। তার মানে ডেল বিটা কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে তীব্রতা ডেসিবলে, ডেসিবল মানে কি তীব্রতা লেভেল, তীব্রতা লেভেল কতটুকু কমছে সেটা জানতে চাইছে। তাহলে আমরা এটা কি বলতে পারি? 10 লগ আই 30 মিটার বাই আই 20 মিটার। দেখেন দুই ভাবে অঙ্কটা করতে পারবো। একটা হচ্ছে 10 লগ, আপনি এটা বসাইতে পারেন 0.0221 ডিভাইডেড বাই 0.0497। দেখবেন এখানে একটা রেজাল্ট আপনাকে দিবে 10 ইন্টু লগ। আমি এইটাকে এতে, এটা মুছে গেছে, আমি হচ্ছে যে এইটাকে এতে সেভ করছিলাম, এটাকে বিতে সেভ করছিলাম। তাহলে আমি লিখবো কি বি ডিভাইডেড বাই এ। তাহলে আসছে হচ্ছে -3.5218 এত ডেসিবল। তাহলে তীব্রতা লেভেল হচ্ছে এতটুকু পরিমাণ কমে গেছে, ডেসিবলে এতটুকু পরিমাণ কমছে। আরেকভাবে আপনি চিন্তা করতে পারেন 10 লগ পি বাই 30 স্কোয়ার পি বাই 20 স্কোয়ার। কারণ আমরা মনে আছে এটা পড়ছিলাম আই হচ্ছে বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক। তাহলে আমরা বিস্তার, বা আপনি এভাবে বলতে পারেন যে আই 30 বাই আই 20। আপনি বলতে পারেন 10 লগ 20 স্কোয়ার বাই 30 স্কোয়ার। কারণ কি আই হচ্ছে বিস্তারের, সরি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আপনি বলতেই পারেন আই, মানে এইটা এই পাশে লিখি আই 30 বাই আই 20 ইজ ইকুয়ালস টু 20 বাই 30 তার স্কোয়ার, যেহেতু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আপনি যদি এটাও করেন তাহলে স্কোয়ারটা বাইরে চলে আসবে 10 ইন্টু 2 লগ 20 বাই 30। দেখবেন এক্স্যাক্টলি সমান আসবে -3.5218 এত ডেসিবল। তাহলে এইটুকু করে ফেললাম। ওকে, তো আমাদেরকে বলছে কতটুকু কমবে বা কতটুকু হ্রাস পাবে। তো হ্রাস পাবার কথা বলে তখন আর মাইনাসটা দিব না, কারণ মাইনাস মানেই কি হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাইলে আমরা আর কি ম্যাথ করব, দেখি আর কোনো ভালো ম্যাথ আছে কিনা। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা আপনারা বাসায় করবেন। বাদ বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক, আপনাদের জন্য 10টা হোমওয়ার্ক থাকে আপনারা জানেন। এবং আমরা কিন্তু শুধু হোমওয়ার্কই দিই না, হোমওয়ার্কের পাশে কিন্তু নিচে ছোট্ট করে অ্যান্সার গুলো বলে দিই, অ্যান্সার গুলো কত করে। ঠিক আছে, তো এরকম কয়টা হোমওয়ার্ক আছে? 1 2 3 4 5 6, এরকম অনেকগুলো হোমওয়ার্ক আছে। 10টা থাকার কথা, হ্যাঁ 10টা। তো আমাদের ক্লাস প্রায় শেষ দিকে। আপনারা যারা যারা আজকে ক্লাস বুঝতে পারছেন তো আমাদেরকে জানাবেন। স্পেসিফিক্যালি ভাইয়া আপনাদের থেকে যেটা জানতে চাবো সেটা হচ্ছে এই জায়গাটা, যারা যারা এই স্লাইডটা বুঝতে পারছেন অবশ্যই ভাইয়াদেরকে একটু জানাবেন যে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, এবং বা আমার জমানার যে ম্যাথ, সেই ম্যাথ আপনারা ধরতে পারছেন কিনা। তো আজকে ক্লাস আপাতত শেষ পর্যায়ে। পরের ক্লাসে আমরা কি করব? পরের ক্লাসে আমরা হচ্ছে বিট রিলেটেড অঙ্ক, ওই যে সুরশলাকা কাঁপতে থাকে,
বিট হচ্ছে এত হার্জ এত হার্জ শোনা যাবে কিনা, এই রিলেটেড জিনিসপত্রগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।